ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। চবি ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এক বিশাল ক্যাম্পাস নিয়ে এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ মেন গেটে বসে আছে ভার্সিটির বড় আপু আর ভাইয়েরা। সব সিনিয়র বসে আড্ডা দিচ্ছে সেইখানে। চতুর্থ সেমিস্টারের সিনিয়র আপু বলতে গেলে শহরের এক নাম করা লেডি কিলার। ক্যাম্পাসে তার দাপটটা একটু বেশি চলে। সে এবং তার দল বসে বসে আড্ডা জমিয়েছে বাইকের উপর। কিরে সোহাগ, আমাদের নাকি নতুন প্রফেসর আসার কথা, আসে নাই? ওই যে বললাম, লেডি কিলার তিনি। কেন আপু, ওরে দিয়ে কি করবা? না, দেখতাম একটু তাই। জয়েন হবে কিছুদিনের মধ্যে। ও, কিরে সূচনা, ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা রে? ওই দেখ, গাছতলে বসে কি যেন লিখতেছে। এই তানিমা, যা দেখে আয়, কে এই মুরগি? যাচ্ছি আপু। আড্ডা দেওয়ার সময় হঠাৎ চোখ পড়ল গাছতলায় বসে থাকা একটা নতুন ছেলের উপর। ছেলেটা আজকে জয়েন দিছে ভার্সিটিতে। তাকে এখন ধরতে গেলে সূচনা আপুর ছোট ভাই, মানে তৃতীয় সেমিস্টারের ছাত্র তানিম। এই ছেলে দ্বারা জি ভাই। নতুন নাকি? জি ভাই। তো শালা তুই নতুন আইসা আপুর কাছে গেলি না কেন? কোন আপু? ঠাস করে একটা বসিয়ে দেয় ছেলেটার গালে তানিম। প্রকৃতির এক বীরাঙ্গনা কোলাহল তৈরি হয়, যেন কিছু একটা ইশারা দেওয়ার চেষ্টা করছে। আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, যেন মুহূর্তেই তুফান উঠবে। ছেলেটা গালে হাত দিয়ে অসহায়ের মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তানিমের দিকে। তানিম আর কিছু বলতে না দিয়ে তার কলার ধরে টেনে নিয়ে যায় সূচনা আপুর কাছে। তানিম আংশিক ঘটনায় ভার্সিটির প্রায় ছাত্রছাত্রী সেদিকে নজর দেয়। অনেকেই মনে মনে বলতেছে, আজকে ছেলেটার কপালে দুঃখ আছে খুব, বেচারা। তানিম ছেলেটাকে নিয়ে গিয়ে সূচনা আপুর সামনে দাঁড় করায়। সেখানে থাকা সূচনা আপু, তার বান্ধবী সাদিয়া, তনিমা আর ছোট ভাই সোহাগ বাইক থেকে নেমে দাঁড়ায়। আপু, এই হারামজাদা কি বলে শুনছো? কি বলে রে? ও নাকি আপুকে চেনে না। কি, আমাকে চিনে না যে? হুম। তা তুই কি নতুন এই শহরে? জি আপু। নাম কি তোর? সাগর। কোন ইয়ারে? তৃতীয় সেমিস্টার। ও, জুনিয়র। তা আগে কই থাকতি? ঢাকা। তো এখানে কেন আসলি শুনি? আপু, অনেক দিনের ইচ্ছা ছিল চবিতে পড়বো, তাই। আচ্ছা, কাছে আয়। জি আপু, বলেন। ঠাস করে একটা থাপ্পড় দেয় তার গালে। পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কালজয়ী সাহিত্যে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তার চাওয়া ছিল এই অধ্যায় একদম নিরীহভাবে শুরু করার, কিন্তু মানুষ। শালা, আমার শহরে আমারই চিনোস না? আমি তো নতুন কাউকে চিনি না আপু, বোঝাই বললেই পারতেন। এভাবে মারার দরকার ছিল কি আপু? কথাটা শুনে সূচনা আপু এবং তার দলের সবাই কিছুটা অবাক হয়ে যায়। মার খেয়েও ছেলেটা ফটর ফটর করছে, তাও তাদের সামনে। এই নতুন কেউ। এই, এর একটু 3rd ডিগ্রি দে তো, বলদা কোথাকার। কথাটা শোনার সাথে সাথে তানিম আর সোহাগ সাগরকে শুরু করে উড়োধরো পিটনা, লাথি ঘুষি থাপ্পড় বেধড়ক মারধর করে তারে। হইছে, ক্লাসে চল, ফালা ওরে চল। শালা এবার মতো ছেড়ে দিলাম, এখন থেকে রোজ এসে আপুরে সালাম দিয়ে যাবি। সাগর কথাটার কোনো উত্তর দেয় না, চুপচাপ অসহায়ের মতো তাকিয়ে আছে। সূচনা এবং তার গ্যাং চলে যেতেই সেখানে উপস্থিত হয় ভার্সিটির আরেকটা বড় ভাই। তবে সে সাগরের সাথে সেম ইয়ারেই, নাম অনিক। উঠো। সাগর উঠে দাঁড়ায়। মার খেয়ে তার ঠোঁট ফেটে গেছে, গায়ে ধুলো ময়লা লেগে শরীর ময়লা হয়ে গেছে। অনিককে দেখে সাগরের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে। কোন ইয়ারে তুমি? তৃতীয় সেমিস্টার। তাহলে তো সেম ইয়ার, চলো একসাথে যাই। হুম। এই বলেই তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনিক বলে, যা আমার মার্চে, সে হলো এই কলেজের সিনিয়র 4th সেমিস্টারের, নাম সূচনা। প্রভাবশালী বেশি, তাই একটু ওভার অ্যাটিটিউড দেখাই গেছে। প্রভাবশালী মানে?
মানে চট্টগ্রামের এক বড় নামকরা ব্যবসায়ীর মেয়ে। তারপর তার বড় ভাই এই শহরের ডন, মানে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার। তুই ওদের সাথে কথা বলিস না আর। ঠিক আছে। কথা বলতে বলতে তারা দুজন ক্লাসের সামনে এসে দাঁড়ায়। আর ঠিক তখনই সাগরের চোখ যায় আরেকটা ছেলের দিকে। তাকে দেখেই অবাক হয় এবং একটা মুচকি হাসি দেয়। সেই মুচকি হাসিটা অনেকের চোখ এড়ায়নি। সে মনে মনে এটার রহস্য খুঁজতে থাকে আর সাগরকে জিজ্ঞেস করে, কি হাসিস কেন? না, এমনি। শালা মাইর খাস আবার হাসিস, তাই না? হুম। আচ্ছা চল। হুম। তারপর তারা দুজন গিয়ে ক্লাসে ঢুকে। ক্লাসে ঢুকতেই সব শিক্ষার্থী তাদের দিকে তাকিয়ে থাকে। অনেকে আবার হাসতেও শুরু করে সাগরকে দেখে। এই অনেক, এই খাটটা কে রে? ও ক্ষেত না, আমার বন্ধু সাগর। ও গাইয়া গরু। হৃদিতার এমন কথা শুনে পুরো ক্লাস হাসতে শুরু করে। সাগর কিছু বলে না, চুপচাপ গিয়ে বসে একটা বেঞ্চে। সাথে অনেকও গিয়ে বসে আর সাথে সাথে স্যার ঢুকে ক্লাসরুমে। এরপর শুরু হয় ক্লাস। সাগর একটা ক্লাস শেষ হতেই বেরিয়ে যায় এবং গিয়ে বসে গাছতলায়। আর তার সাথে অনেকও আসে এবং অনেকের দুজন ফ্রেন্ড শিহাব আর মমিন। কিরে আসি পড়লি যে ক্লাস থেকে? না, এমনি। হৃদিতার কথায় কিছু মনে করিস না, ও এমনই। আরে ধুর না, এরা কারা? ও, এ হচ্ছে শিয়াব আর ও মমিন। সাগর তাদের সাথে কুশল বিনিময় করে নেয়। এরপর তারা আড্ডা জমায় গাছতলায়। ঠিক আধা ঘন্টা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই কলেজে 7-8টা বাইক প্রবেশ করে এবং বাইকগুলো দেখে শিক্ষার্থীরা সেখান থেকে সরে অন্য জায়গায় এসে দাঁড়ায়। সেদিকে সাগরের নজর যায় এবং সে এটা দেখে একটা হাসি দেয়। বাইকগুলো দাঁড়াতেই সেখান থেকে একজন নেমে দাঁড়ায় এবং তৎক্ষণাৎ সূচনা কোথা থেকে দৌড়ে এসে ভাইয়া বলে ছেলেটাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই কলেজের ভেতর থেকে একটা ছেলে বের হয়। তাকে দেখতে পায় সূচনার ভাই। ছেলেটা সূচনার ভাইকে দেখে একটা হাসি দেয় আর সাথে সাথে সে দৌড়ে চলে যায় ছেলেটার কাছে। আরে সাকিব ভাই, আপনি এখানে? তোর সাগর ভাই এই শহরেই, তাই আসতে হয়েছে। কি বলেন ভাই? সাগর ভাই এই শহরে মানে? একটা কাজে আসা হয়েছে তাই। তো কই উনি? আছে তোর আশেপাশে। বলেন না ভাই, ওনার সাথে একটু দেখা করি। সময় হলে এখন যা। আচ্ছা ভাই। এই বলেই সে সেখান থেকে চলে আসে আর সাকিব সাগরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সেটা আবার সূচনার চোখ এড়ায় না। এদিকে সূচনার ভাই সূচনার সাথে কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বিষয়টি প্রত্যেক শিক্ষার্থীদের অবাক করে দেয়, কারণ সে ভার্সিটিতে আসলে কোনো না কোনো ছেলের কপালে শনি থাকে আর এদিকে সাকিব ছেলেটাকে সেটা নিয়ে অনেকে ভাবতে থাকে। আর এদিকে সূচনার মাথায় কিছুই আসতেছে না। সাকিব যদি তার ভাইয়ের সিনিয়র হয় তাহলে তার অবশ্যই অনেক পাওয়ার হবে, কিন্তু সে ওই খ্যাতকে দেখে হাসলো কেন? না, এর রহস্য উন্মোচন করতে হবে। সাগর উঠে হাঁটা ধরে গেটের দিকে আর অমনি তার সামনে এসে দাঁড়ায় সোহাগ আর তানিম। আর তখনই তার সামনে এসে দাঁড়ায় সূচনা আপু। সোহাগ আর তানিম সাগরের দুই পাশে গিয়ে দাঁড়ায়। কিরে, কই যাওয়া হচ্ছে? না আপু, বাসায় যাচ্ছি। বাসায় কি বউ ফেলে রেখে আসলি নাকি যে বাসায় যাওয়া লাগে? না মানে একা তো, তাই কাজকর্ম আমাকেই করতে হয়। আচ্ছা যাবি আর কি, যা, তার আগে আমার জন্য আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা আপু। এই বলেই সাগর হাঁটতে হাঁটতে দোকানে যায় এবং গিয়ে একটা আইসক্রিম নেয়। আইসক্রিম নিয়ে যেই ও পেছনে ঘুরে অমনি ধাক্কা লাগে রিদিতার সাথে, আর সাথে সাথে রিদিতার হাতের আইসক্রিম গিয়ে পড়ে রিদিতার জামায়। আর সেটা দেখেই রিদিতা ঠাস করে সাগরের গালে একটা চর বসিয়ে দেয়। হারামজাদা, অন্ধ নাকি তুই? হ্যাঁ, চোখে দেখিস না নাকি? আসলে সরি, আমি আপনাকে খেয়াল করি নাই। কেন রে, তোর খেয়াল কই থাকে? হারামজাদা, যা আমার চোখের সামনে থেকে, গাইয়া খ্যাত কোথাকার। রিদিতার চিল্লাচিল্লি আর থাপ্পড়ে সেইখানে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডগুলো দেখে এবং সূচনা আর তার দলও উপস্থিত হলো। তারা তো বসে বসে মজা নিচ্ছে আর হাসতেছে। ঠিক তখনই সেখানে 7-8 জন ছেলে প্রবেশ করে। তারা সেখান থেকে চাঁদাবাজির টাকা তোলার জন্য এসেছে। সবগুলো ছেলেই ছিল সূচনার ভাইয়ের লোক। তারা সূচনাকে দেখতে পেয়ে সবাই সালাম দেয়। হৃদিতার সাথে ধাক্কা লাগার কারণে সাগরের হাত থেকে আইসক্রিম পড়ে যায়, তাই সে আবার দোকানে ঢুকে আইসক্রিমের জন্য।
যেই সাগর দোকানে ঢুকে অমনি সাগরকে দেখতে পায় সেই 7-8 জন ছেলে। আর তাকে দেখেই সবগুলো সেখান থেকে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেখানে কেউই দাঁড়ায় না। এমন হঠাৎ ঘটনা দোকানিকে জায়গায় স্তব্ধ করে ফেলে। সাগর কিছু না বলে আইসক্রিমের টাকা দিয়ে আইসক্রিম নিয়ে চলে যায়। আর এদিকে দোকানি বসে বসে ভাবতে থাকে, কে এই ছেলে যাকে দেখে শহরে এত বড় বড় গ্যাংস্টারের ছেলেরা ভয়ে পালিয়ে যায়? আর ছেলেটা যদি অত বড় কিছু বা অমন প্রভাবশালী হতো তাহলে তার চলাফেরার হাবভাব এমন কেন? এদিকে দোকানে ঘটে যাওয়া ঘটনাটা সূচনা আর দলের চোখ এড়ালো না। তারা পুরো হতবাক হয়ে রয়েছে। তাদের মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে? সাগর সূচনার কাছে গিয়ে তাকে আইসক্রিমটা দেয় এবং বলে, আচ্ছা আপু, আসি আমি। এই দাঁড়া, জি বলেন। সত্যি করে বল, কে তুই? কেন আপু, বললাম না আমার নাম সাগর, আগে ঢাকা ছিলাম। এইসব না, তুই সত্যি করে বল, কে তুই? তোর আসল পরিচয় কি? আপু আমি একটা সাধারণ ছেলে, আসল পরিচয় আবার কিসের? এই কথা বলে সাগর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে হাঁটা শুরু করে এবং বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এই সোহাগ, ওর বেসিক ডিটেলস আর একটা ছবি নিয়ে আমাকে কিছুক্ষণের মধ্যে দে। ওকে আপু। জেনে তো ছাড়বই, কে তুই, কি তোর আসল পরিচয়? সন্ধ্যা লগ্নে আকাশটা বেশ দারুণ একটা রঙে রঙিন হয়ে আছে। চারপাশ অদ্ভুত মায়াবী লাগছে। শহুরে কাক কারেন্টের পিলার আর ওয়্যারগুলোতে বসে ডাকছে। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষেরা তাদের কর্ম নিয়ে ব্যস্ত। সাগর একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে তাকায়। সাগর একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে যাচ্ছে। লম্বা লম্বা চুলগুলো তার চোখ কান ঢেকে ফেলেছে। সে হাঁটা অবস্থায়ও তার পকেটে হাত দিয়ে একটা রাবার ব্যান্ড বের করে নিয়ে আসে এবং 2 হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে বাঁধে। সন্ধ্যা মালতীর রঙিন আলো তখন সাগরের শ্যাম বর্ণের চেহারাটাকে ফুটিয়ে তুলেছে। এক গাল দাড়ি ভর্তি মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। হাতে এক গাদা চামড়া আর পুতির পেঁচানো ব্যান্ড। সাগর চায়ের দোকানে বসেই একটা সিগারেট ধরিয়ে মনের সুখে কলিজা পোড়াতে থাকে এবং মানিক মামারে 1 কাপ কড়া লিকারের দুধ চিনি বাড়িয়ে দিয়ে চা দিতে বলে। মনের খেয়ালিপনায় হারিয়ে গেছে সে তার ভেতরে। সে তার একাকিত্বের সঙ্গী পেয়েছে। তাই স্মৃতির নাছরবান্দা আঘাতকে উপেক্ষা করে সে মনের গহীনে তাকে নিয়ে ভালোবাসার নতুন স্বপ্ন বুনে। সাগর চা আর সিগারেটের দুনিয়ায় ডুব দিয়েছে। আনমনে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর সিগারেটের ফিল্টারে ঠোঁট লাগিয়ে লম্বা টান দিচ্ছে। তার কাছে এ যেন এক স্বর্গীয় সুখ, এ যেন ভালো থাকার ওষুধ। সাগর চায়ের দোকান থেকে উঠে আবার হাঁটা শুরু করে। ঠিক তখনই সে তাকে দেখতে পায়। সেও সাগরকে দেখতে পায়, তাই ইশারায় সাগরকে ডাক দেয়। সাগরও তার দিকে যেতে শুরু করে। কিরে, এখানে তুই? চা খাইতে আসছি। ও আচ্ছা, তুই কেন এখানে আসলি? বন্ধু, তোর কখনো একা ছাড়তে পারি? সেই ছোট থেকে তোর সাথে আসি, একা কিভাবে ছাড়ি? তোরে বলছিলাম না আমার পেছনে আসবি না? আমি একা থাকতে চাই, নতুন অধ্যায় শুরু করতে চাই। কথাটা শুনে সাকিব চুপ করে যায়। ঠান্ডা হাওয়া বইছে পরিবেশ জুড়ে। গাছের পাতাগুলো মৃদু বাতাসের জন্য কেঁপে কেঁপে উঠছে। সাগর তাকিয়ে আছে চলন্ত যানবাহনগুলোর দিকে। সাকিবও তাকিয়ে আছে একটা টঙের দোকানের দিকে। আচ্ছা, এভাবে সব ছেড়ে দিলে কিভাবে হবে? মাফিয়ার কিং না থাকলে সৈন্যরা সাহস কিভাবে জাগাবে? সৈন্যদের যথেষ্ট সাহস দিয়ে আসছি, তার উপর তুই, সুলতান আর ইফতি তো আসিস। আমরা তো তোরে সারা শূন্য। ব্ল্যাক হায়নার আসল হায়না যদি না থাকে তাহলে বাকি হায়নারা কিভাবে শিকার করবে? 30টা টাকা দে, আমি মানিব্যাগ আনি নাই। কি করবি? বার্গার খাবো একটা। অভ্যাসটা যায় নাই এখনো শালা তোর। আমি পরিবর্তিত, আমার অভ্যাস না। অস্ত্র হাতের হাত খালি দেখালে ভালো লাগে, মাঝে মাঝে লাগতে হয়। এখনো কিন্তু তোর সিংহাসনে কেউই জায়গা করে নিতে পারে নাই, কেউ সাহসও করে নাই। জানি কখনো করবেও না। আচ্ছা চল, বার্গার খাবো। সাকিব বাইক থেকে নেমে সাগরের সাথে ফাস্টফুডের দোকানে যায় এবং 2টো বার্গার নিয়ে দুজনে খেতে থাকে। ব্ল্যাক হায়না নামটা শুনেই ভালো ভালো মানুষের ঘাম ছুটে যায়, কলিজা কাঁপা শুরু করে দেয়। পুরান ঢাকার এক সাধারণ ছেলের গড়ে তোলা এই সন্ত্রাসী সংগঠন
যার কথা বলতে গেলে প্রশাসন উঠে আর বসে। সেই সংগঠনের লিডার এই সাগর ভাই। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, যার নামের পাশ থেকে ভাই নামের শব্দটা এখন সরে গেছে। সূচনা ভাবি তো দেখি আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পাগলিটা ছোট গুন্ডি ছিল ঠিক, কিন্তু এখন তো পুরাই লেডি গ্যাংস্টার। থাপ্পড়টা লাগছিল বেড়া, গাল জ্বলে উঠছে। যদি জানতো যে তুই তোর ছোটবেলার সেই ভালোবাসা, তাহলে থাপ্পড় তো দূর, উল্টো শক্ত করে জড়াই ধরে কান্না শুরু করতো। হি হি হি, জানি। আচ্ছা, পরিচয় দিয়ে দে। সময় হোক, উঠি, আমাকে যেতে হবে, কাল কলেজে দেখা হবে। আর একটু বস, যাবি আর কি? না, কাজ আছে, যাই। আচ্ছা যাই, দেখা হবে। এই বলে সাগর সেখান থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বাসায় এসে পড়ে। রাতটা তখন খুব গভীর। কোবরা গ্যাংয়ের ছেলেরা সহ তাদের বস আহাদ বসে মিটিং করতেছে। আহাদ ভাই, সাগর ভাই তো শান্ত হয়ে গেছে, চলো না ঢাকার কাজ করি, তারপর চট্টগ্রাম। আহাদের রাইট হ্যান্ড শাকিল। হাই রে শাকিল, এত বছর আমার সাথে থেকেও এখনো অবুঝি রয়ে গেলি। কেন ভাই? তুই কি জানিস না সমুদ্র শান্ত থাকে তুফান আসার আগে? ভাই মানে? হ্যাঁ, যেটা বাতিছে সেটাই। শান্ত আছে ঠিক, কিন্তু এই হায়নার ক্ষেপতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আশা করি তখন কি হবে বুঝতেই পারছস। জি ভাই, তাহলে আগে চট্টগ্রাম দখলে নি। এটাই কর আগে। কালকে ইমনের বল প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার তুষারকে সরিয়ে রেখা, সেটা তাদের দখলে নিতে। আচ্ছা ভাই। সকালে ঘুম ভেঙে যায় সাগরের, তাই সে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে সে কিছু হালকা নাস্তা করে নেয়, তারপর ঢুকে কলেজের গেইটে। সাগর কলেজে গিয়ে একটা গাছের তলে বসে, খাতা বের করে কি যেন লিখতে থাকে। আর ঠিক তখনই কলেজে 3-4টা প্রাইভেট কার আর 7-8টা বাইক প্রবেশ করে। সবাই ভাবছিল হয়তো সূচনার ভাই তুষার এসেছে, কিন্তু না, গাড়ি থেকে নামা ছেলেগুলোর ড্রেস আপ অন্যরকম। সাগরের চোখ সেখানে যায়, আর সে দেখেই চিনে ফেলে যে এরা কোবরা গ্যাংয়ের লোক, তাই চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে সে। কোবরা গ্যাং আরেক ক্যাডার হলো ইমন, যে চট্টগ্রাম থেকে পরিচালনা করে। তার কথায় ছেলেরা গিয়ে সবাইকে ডেকে নিয়ে বাইরে শিক্ষার্থী সহ সব শিক্ষকও আসে। সবাইকে ডাকলাম কিছু কথা বলতে। আজ থেকে এই ভার্সিটিতে আমাদের আন্ডারে চলবে, কোনো তুষারের নেতৃত্বে না। আমি যা বলবো সবই হবে। কেউ মাঝখানে কথা বললে বা বাধা দিলে পরিণাম হবে মৃত্যু। কথাটা সূচনা শুনেই সাথে সাথে জবাব দেয়, তুই শালা আবার কোন জায়গার মাস্তান রে? কোবরা গ্যাং। ধুর ছাগল কোথাকার, যা ভাগ এখান থেকে, দূরে গিয়ে মর যা। কথাটা ইমন শুনেই রাগে ফেটে যায়, চোখ লাল করে ফেলে আর কোমর থেকে পিস্তল হাতে নিয়ে ধরে। এই রাফসান, যা তো, এর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয় আমার কাছে। কথাটা শুনে রাফসান নামের ছেলেটা এগিয়ে যায় সূচনার দিকে, আর তখনই সোহাগ এসে দাঁড়ায় সামনে। সোহাগ দাঁড়াতে ঠাস করে গুলি করে ইমন সোহাগের বুকে, আর সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে। আর রাফসান নামের ছেলেটা গিয়ে সূচনাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে সূচনা মাটিতে পড়ে যায়। পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। নিয়তির ইশারা তখন রক্তের খেলার দিকে, কারণ এখানে যে এক ভয়ঙ্কর হায়না রূপে সন্ত্রাসী বসে আছে। তার চোখ লাল টকটকে হয়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে নেয় এবং মাটিতে 2-3টা ঘুষি দেয়, আর সাথে সাথেই উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সে এগিয়ে যায় সূচনার দিকে এবং গিয়ে সূচনার হাত ধরে তাকে তুলে দাঁড় করায়। সূচনা সেটা দেখে অনেকটা অবাক হয়। তুই আবার কে? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড? রাফসান কথাটার আর উত্তর পায় না। তার আগেই রাফসানের গলা কেটে ফেলে ছুরি দিয়ে, আর ধূপ করে মাটিতে পড়ে যায় তার নিথর দেহ। হুট করে ঘটে যাওয়ার কারণে কোবরা গ্যাংয়ের ছেলেরা 2-3 কদম পিছিয়ে যায়। যেই সাগর তার মাথা তুলে তাকায়, অমনি কোবরা গ্যাংয়ের ছেলেরা পিছিয়ে পড়ে। ইমন তো তখন ভয়ে কাঁপতে শুরু করে। কোবরা গ্যাংয়ের সবগুলো ছেলের কপাল বেয়ে ঘাম পড়তে থাকে, আর এদিকে ইমনের মাথা থেকে টুপ টুপ করে ঘামের ফোঁটা পড়তে থাকে। কোবরা গ্যাংয়ের ছেলেরা যেন তাদের মরণকে তাদের চোখের সামনে দেখতেছে। সবারই বুঝতে বাকি ছিল না যে এখানে
আর একটা সেকেন্ড দাঁড়ানো মানে নিজের জানের মায়া ছেড়ে দেওয়া, নিজেকে মৃত্যুর কাছে ঠেলে দেওয়া। সাগর মাথাটা আবার নিচু করে এবং সূচনাকে ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে যায় সাকিবের প্রাইভেট কারের পেছনে। গিয়েই সে একটা টান দিয়ে গাড়ির ডিক্কি খুলে ফেলে আর টেনে বের করে নিয়ে আসে চিকন ব্লেডের কিরিজ একটা। মাথা নিচু করে ডান হাতে কিরিচ নিয়ে দাঁড়িয়ে আছে সেই পুরনো এক নৃশংস মানুষ, যাকে সবাই ব্ল্যাক হায়না সর্দার হিসেবেই চিনে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তার চুলগুলো সামনের দিকে এসে পড়েছে। গাল ভর্তি দাড়ি আর বড় বড় চুলের জন্য চোখগুলো আবছা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে সূচনা সহ সেখানে থাকা সবাই অবাকের চরম পর্যায়ে। নতুন ছেলে, চেনা নাই জানা নাই, হুট করে এসে এইভাবে এত কিছু কিভাবে করছে। এদিকে সূচনা একদম হতবাক। ইমন আর ছেলে পেলে তখনও সেখানে দাঁড়িয়ে আছে। সাগর এক পা আগে দেয় আর ধুপ করে কোবরা গ্যাংয়ের ছেলেদের বুক কেঁপে ওঠে। আরেক পা বাড়াতেই সেখানে আর কেউ দাঁড়ানোর সাহস পায় না। যে যেভাবে পারে ওভাবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসে। সবাই যেতে পারলেও ইমন পারল না। তার আগেই কিরিচ তার পেছনের দিকে ঢুকিয়ে সামনে দিয়ে বেরিয়ে যায়, আর সাথে সাথে ক্যাম্পাসের সকল মানুষ 2-3 কদম পিছিয়ে যায়। কোবরা গ্যাংয়ের সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। সাগর এক পা করে এগিয়ে যায় ইমনের কাছে। যেই ও ইমনের সামনে গিয়ে দাঁড়ায়, অমনি 3টা নোহা গাড়ি আর একটা কালো BMW কার এসে দাঁড়ায় তার সামনে। নোহা মাইক্রোগুলো থেকে মোট 30 জন ছেলেমেয়ে দাঁড়ায়। ছেলে নেমে দাঁড়ায় আর BMW থেকে একটা লম্বা করে ছেলে নেমে দাঁড়ায়। একমাত্র লম্বা ছেলেটা ছাড়া বাকি 30 জন ছেলেগুলো সাগরের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে। আর তখনই সাকিব কোথা থেকে এসে একটা চেয়ার নিয়ে আসে আর সাগরের পাশে রেখে ওই লম্বা ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার সাথে কুশল বিনিময় করে। ভার্সিটির সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কারোর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। সবাই ভয়ে আর হুট করে হওয়ায় চুপ করে আছে। সাগর চেয়ারটা টেনে বসে আর কিরিচটা টেনে বের করে আবার হাতে নেয়। কিরে ইমন, তুই ভুলে গেলি ভাইয়ের সামনে এমন বেয়াদবি করলে তার পরিণতি কি হয়? ইমনের নেথুর দেহর পাশে কথাগুলো বলছে। সে আবার বলে ওঠে, আর তুই তো শুধু বেয়াদবি করলি না, তুই তো আমার কলিজারে মারতে ছেলে পাঠাইলি, যারে এক পলক দেখার জন্য আমার সাম্রাজ্য ছেড়ে চলে এসেছি, তারে মারতে পাঠাইলি। আমার ভালোবাসাও সেই ছোট থেকে তারে অনেক বেশি ভালোবাসি, আর তুই কি না? কথাটা বলেই এক কোপ তার গলায়। মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলে ইমনের। সূচনা নির্বাক হয়ে গেছে কথাগুলো শুনে। তার মুখের ভাষা হারিয়ে গেছে। সে বুঝে উঠতে পারছে না কিছু, মিলাতে পারছে না কিছু। এই কি তার সাগর? সাকিব সূচনাকে ইশারা দেয়। সূচনা তার দিকে এগিয়ে যায় আর তখন সাকিব বলে, কি ভাবছো যে এই তোমার সাগর কিনা? হ্যাঁ, এই তোমার ভালোবাসা, এই তোমার সেই ছোট্টবেলার জামাইটা, এই হচ্ছে সে যার চাহনিতেই ভয়ে কেঁপে ওঠে প্রকৃতি। এই গোটা বাংলাদেশের কিং দা ব্ল্যাক হায়নার সর্দার লিডার সাগর ভাই, তোমার সাগর। কথাগুলো শুনে সূচনার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার 15 বছর আগের ভালোবাসাকে আবার ফিরে পাবে, তার সাগরকে আবার ফিরে পাবে। এই যেন তার কাছে স্বপ্ন। সাগর তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এবং একটা সিগারেট বের করে মুখে নেয়, আর ছেলে একটা এসে সিগারেট জ্বালিয়ে দিয়ে যায়। সাগর মনের সুখে সিগারেটের ফিল্টারে লম্বা লম্বা টান দিচ্ছে। আজ কেন যেন তার অনেক ভালো লাগতেছে। এ ভালো লাগা যেন আজীবন চায়। যে সাগর সিগারেট ফেলে পেছনে ঘুরে, অমনি সূচনা গিয়ে তাকে জড়িয়ে ধরে। সাগর হতবম্ব হয়ে যায়। 10 বছরের চাওয়া আজকে গিয়ে পূরণ হয়েছে। সূচনা তো চোখের পানি ফেলেই যাচ্ছে। তার চোখের অশ্রু যেন আজ বাধা মানছে না। অবশ্য মানবেই বা কিভাবে? 15টা বছর তার সাথে দেখা বা কথা কোনোটাই হয় নাই। কত আবেগ আর ভালোবাসা জমে আছে, তাই আজ সব একসাথে বের হইছে। এই পাগলি, কান্না করছো কেন? সে তো কেঁদেই যাচ্ছে। আহা, আরে এভাবে কাঁদতে হয় নাকি? সরি। এ বলে সে কান্না আরো বাড়িয়ে দেয়। সরি বলার কি আছে? কি করছো কি তুমি? এতটা বছর তোমার থেকে দূরে ছিলাম, কিন্তু তোমাকে চিনতে পারি নাই।
আবার তোমাকে মারছিও সেদিন। তো কি হইছে? চিনতে পারো নাই তাই? চিনলে তো মারতা না। দেখি এখন কান্না থামাও। এই বলেই সাগর সূচনার মাথা তুলে তার চোখের পানি মুছে দেয়। নিয়তির আজ নতুন করে নতুন অধ্যায়ের নতুন গল্প লেখার সময় এসে গেছে, যে গল্পে থাকবে ভালোবাসার কথা, দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়ার কাহিনী। বাতাসে বইছে তখন প্রেমের ঘ্রাণ, প্রকৃতিও তখন মুখরিত হয়ে উঠেছে তাদের ভালোবাসা দেখে। পাখিরা গান ধরেছে মধুর কণ্ঠে, শীতলা বাতাসে উঠছে সূচনার এলোমেলো চুলগুলো। সাগর তার হাত দিয়ে সূচনার কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় এবং তাকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। সাকিব সুলতান সহ গোটা ব্ল্যাক হায়নার ছেলেরা মিলিত কণ্ঠে আওয়াজ করে, হাততালি দিয়ে তাদের অভ্যর্থনা জানায়। সাগর সূচনাকে জড়িয়ে ধরে, আবার চলে যায় তার সেই পুরনো স্মৃতিময় অতীতে। ভাই ভাই হাঁপাতে হাঁপাতে নোমান এসে দাঁড়ায় কোবরা গ্যাংয়ের লিডারের সামনে। কি রে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই সাগর ভাই। কি হয়েছে সাগর ভাই? ভাই সাগর ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর ভাই ও শান্ত ভাই হয় নাই, সে ইমনকে মেরে ফেলেছে ভাই। কি? হ্যাঁ ভাই, একটু আগে খবর এসেছে। জানতাম আমি, সমুদ্র শান্ত থাকার আগে যা হয় আর কি, ঝড় উঠে গেছে। ভাই সাগর খবর পাঠাইছে, কোবরা গ্যাং আর স্যালো গ্যাং এর সবাইকে নাকি খুঁজে খুঁজে মারবে। তাড়াতাড়ি খবর পাঠা নিলয় ভাইয়ের কাছে, ফার্স্ট, না হলে কেউ বাঁচবে না। ডু ইট ফার্স্ট। আচ্ছা ভাই। আহাদের ঘাম ঝরতে শুরু করে। ও বুঝতে পেরেছে সাগর ভাই আবার ফুল ফর্মে ফিরেছে। সে আগেও যেমন শ্যাম ছিল, এখনো ঠিক একই আছে, একটুও বদলায় নাই। আচ্ছা, তুমি এসে আমাকে পরিচয় দাও নাই কেন? দেখতে চাইছিলাম চিনো কিনা। চিনতে তো পারি নাই, উল্টো মারছি। সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বিচে ব্ল্যাক হায়না। ব্ল্যাক হায়নাকে দেখে পুরো বিচ খালি হয়ে গেছে, আর সেখানে সাগর সূচনাকে নিয়ে আছে। সূচনা সাগরের বুকে শুয়ে আছে, আর তখনই কথাটা বলে, তা ম্যাডাম, আপনি তো দেখি এই শহরের লেডি গ্যাংস্টার। বাপরে, সবাই ভয় পায়। হইছে, আর বলতে হবে না। তুমি কি? হ্যাঁ, আমাকে তো চট্টগ্রামে ভয় পায়, কিন্তু তোমাকে গোটা বাংলাদেশ ব্ল্যাক হায়নার কিং তুমি। আর তুমি কুইন, আমার রাজ্যের রানী তুমি। তাই? হুম। আচ্ছা সাগর, বলো। এবার আর দূরে চলে যাবা না তো? না, আর যাচ্ছি না কোথাও, কারণ এবার আর দূরে থাকার ক্ষমতা নাই আর। আমরাও। সাগর সূচনার কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে তার দুই বাহুতে আবদ্ধ করে নেয়। রাহিত, পোলাপান গেছে বাংলাদেশে যাব। কেন ভাই হঠাৎ? রাহিত নিলয়ের রাইট হ্যান্ড। ভাবছি তো মালয়েশিয়া থেকেই বাংলাদেশ কন্ট্রোল করব। সাগর ভাই নাকি লাইন ছেড়ে শান্ত হয়ে গেছিল। কি হয়েছে তো? সাগর ভাই আবার আগের স্থানে ফিরছে। সে নাকি এবার আমাদের আর কোবরা গ্যাংকে শেষ করবে। কথাটা শুনে রাহিত ভয় পেয়ে যায়, কারণ সে ভালোই জানে এই সাগর ভাই কোনো পাতে মাস্তান না, কোনো লোকাল গুন্ডা না। এই সাগর ভাই ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। 4টা দেশ থেকে তার নামে ডেথ ওয়ারেন্ট, সিবিআই, ইন্টারপোল, SIA সবাই তাকে কুকুরের মতো তাড়া করে বেড়াচ্ছে। আর তার দলও কোনো সাধারণ দল না। বাংলাদেশের ছেলে তো আছেই, সাথে নাইজেরিয়ান আর্মি, পাকিস্তানি ক্যাডার মিলিয়ে প্রায় বিশাল এক সাম্রাজ্যতা। কিরে, কি ভাবতেছস? যা। আচ্ছা ভাই, ভাইজান মরতে হলে তোমরা যাও, আমি নাই। আমার মরার শখ হয় নাই এখনো। হায়নার সামনে পড়লে মরণ নিশ্চিত মনে মনে। কথাগুলো ভাবতে ভাবতে রাহিত রুম থেকে বেরিয়ে যায়। শ্যালো আর কোবরা গ্যাংয়ের ছেলেরা সবাই তোড়ঝোড় করে অস্ত্রের মজুত করছে। দেশি বিদেশি সব রকমের এক্সপ্লোসিভ এসে জমা করছে। একে 47, AK-47, M60, M16, A4 এবং M82BR মতো মরণাস্ত্র এনে এনে জমাচ্ছে, শুধু সাগর ভাইয়ের সঙ্গে লড়বে বলে। সময় তখন বিকাল 4টা। চট্টগ্রামের রিং রোডে শুক্তারা রেস্টুরেন্টের ঠিক সামনেই একটা গাছপালায় আর সবুজ ঘাসে ঘেরা একটা জায়গা আছে। রাস্তার সামনে খোলা মাঠের মতো ঘাসে ঘেরা খালি জায়গা, আর তার সামনে সমুদ্র।
ব্ল্যাক হায়নার গাড়ি 3টা ছুটেছে সেই জায়গাটায়, আর গাড়িগুলোর সামনে বাইক নিয়ে যাচ্ছে সাগর ভাই। তার পেছনে সূচনা বসে আছে তাকে জড়িয়ে ধরে। ব্ল্যাক হায়না দেখে মানুষ খুব দ্রুত সেই জায়গা খালি করে দেয়। তারা সবাই গিয়ে দাঁড়ায় সেইখানে। সাগর বাইক দাঁড় করালে সূচনা নেমে দাঁড়ায় বাইক থেকে, সাথে সাগরও। ব্ল্যাক হায়নার বাকি 3টা গাড়ি থেকে পোলাপান কিছু নেমে সাগরের আশেপাশে ছড়িয়ে পড়ে তাদের গার্ড করার জন্য। উফ, সাগর, জায়গাটা তো সত্যি খুব সুন্দর। এটা আমার ফেভারিট জায়গা, প্রায় সময় এখানে আমি সময় কাটাই। ও আচ্ছা, চলো না আইসক্রিম খাবো। আইসক্রিম কোথায় দেখলা শুনি? ওই যে দেখো। সাগর সেদিকে দেখে আইসক্রিম নিয়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়াও, ছেলেদের বলি এনে দিতে। না, তুমি আর আমি যাব, এসো। সূচনা সাগরের হাত ধরে নিয়ে যেতে থাকে আইসক্রিমের দিকে। মামা 2টা আইসক্রিম দেন। সূচনা আর সাগর আইসক্রিম 2টা নিয়ে একপাশে গিয়ে বসে, আর সূচনা সাগরের কাঁধে মাথা দিয়ে বসে বসে আইসক্রিম খেতে থাকে। প্রায় অনেকক্ষণের নীরবতা ভেঙে সাগর বলে, আচ্ছা, আমাকে ভালোবাসো? কেন? কতটুকু? কতটুকু জানি না, তবে এটা বলতে পারি একটা মানুষকে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকুই। তুমি কতটা বাসো? আমি হিহি 1 টনের একটা পাথর আলগাইতে পারবা? মানে? 1 টনের একটা পাথরের ভার নিতে পারবা? কখনোই না। কেন? ঠিক আমার ভালোবাসার পরিমাণও ওই 1 টন, যার ভার বহন করার ক্ষমতা তোমার নাই। কথাটা সূচনা চুপ হয়ে যায়। সে কিছুই বলার ভাষা পায় না। সাগর উঠে দাঁড়ায় আর সূচনার হাতটা ধরে তুলে তাকে নিয়ে হাঁটতে থাকে, আর চারপাশের পরিবেশ উপভোগ করতে থাকে। হালকা মৃদু বাতাসে সূচনার চুলগুলো তার কপালের সামনে এসে গেছে। সাগর তা খেয়াল করেছে এবং সে তার হাত দিয়ে কপালের সামনে থেকে চুলগুলো সরিয়ে দেয় আর চেয়ে থাকে 2 চোখ দিয়ে সূচনার দিকে। এ যেন সত্যিই কোনো মায়া ঘেরা পরী তাকে আকৃষ্ট করছে বারবার। সূচনার মায়া সহজে কাটবে না, আর বুঝে গিয়েছে সাগর এ মোহ সাধারণ মানুষের থেকে আসা নয়, এটা মায়া দেবীর মায়া বিস্তার করা মোহ, তাই কাটতে বারণ। হঠাৎ করে ঠাস ঠাস করে গুলির শব্দ শুনতে পায় সাগর। সেদিকে তাকাতেই দেখতে পায় শ্যালো গ্যাং। শ্যালো গ্যাংয়ের 20-25 জনের মতো ক্যাডার, সবাই হাতে AK-47 রাইফেল। সাগর সেটা দেখেই সাথে সাথে সূচনাকে নিয়ে একপাশে সরে যায় আর তার কোমর থেকে পিস্তল বের করে হাতে নেয়, আর ব্ল্যাক হায়নার ছেলেদের আদেশ করে ভারী মেশিন গান নিয়ে গুলি করতে, আর 4 জনকে বলে সূচনাকে গার্ড করতে। সূচনা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেই দিকে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, আর সূচনা আরো অবাক সাগরের এই ভয়ানক রূপ দেখে। পিস্তল হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সাগর। ঠাস ঠাস গুলি করতে থাকে শ্যালো গ্যাংয়ের ছেলেদের। সাগরকে এইভাবে সামনের দিকে এগিয়ে আসতে দেখে শ্যালো গ্যাংয়ের ছেলেরা হালকা ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে পেছাতে থাকে। গুলি করতে করতে সাগর তাদের গাড়ির কাছে এসে পড়ে। এদিকে ব্ল্যাক হায়নার ছেলেরা হাতে M16A4 রাইফেল নিয়ে অছরে গুলি করছে, যার তাল সামলাতে পারছে না শ্যালো গ্যাংয়ের ছেলেরা। আর এইদিকে সাগর তখন সেই ব্ল্যাক হায়নার হিংস্র সাগর ভাইয়ে পরিণত হয়। সে গাড়ির ভেতর থেকে একটা তলোয়ার বের করে হাতে নেয়, পিস্তল ফেলে দেয়। সাগর ভাইকে এইভাবে আসতে দেখে শ্যালো গ্যাংয়ের ছেলেরা অনেক ভয় পেয়ে যায়, আর পাবে নাই বা কেন। এই সাগর ভাইকে হয়তো তেমন কেউ দেখে নাই, কিন্তু তার হিংস্রতার ব্যাপারে সবাই জানে কতটা ভয়ঙ্কর সে। সাগর দৌড়ে গিয়ে তলোয়ার দিয়ে ঝড়ের বেগে সবাইকে এলোপাথারি কোপাতে থাকে। এত স্পিডেই কোপাচ্ছে যে তার মেশিন গান তুলে গুলি করার সময়ও পাচ্ছে না। সাগর ভাইয়ের এসব কাণ্ড দেখে ব্ল্যাক হায়না সহ সূচনাও শিউরে ওঠে, তাদের গায়ে কাটা দেওয়া শুরু করে। একটা মানুষ কতটা হিংস্র হতে পারে তা সাগর ভাইকে না দেখলে তারা কোনোদিন বুঝতোই না। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, একটাবার ছেড়ে দেন ভাই, মাফ করে দেন ভাই। শ্যালো গ্যাংয়ের রক্তাক্ত বেঁচে থাকা শেষ ক্যাডারটা। তোদের কে পাঠাইছে? নিলয় ভাই। কথাটা সে বলতেই সাগর এক কোপে তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। ঠিক তখনই সূচনার চিৎকারের আওয়াজ শুনতে পায় সাগর। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে সূচনা মাটিতে পড়ে আছে, তার হাত থেকে তলোয়ার পড়ে যায়।
দৌড়ে চলে যায় সূচনার কাছে। গিয়ে মাটিতে বসে পড়ে সাগর। সাগর সূচনার পেটে গুলি লেগেছে। লাল টকটকে চোখে উঠে দাঁড়ায় সাগর ভাই। দেখতে পায় পেছন থেকে 4-5 জন গুলি করতে করতে আসতেছে সামনের দিকে। তাদের মধ্যে কেউ একজন সূচনাকে গুলি করেছে। সাগর ভাইয়ের হাত তখন থরথর করে কাঁপছে। সেই কাঁপা ভয়ের নয়, রাগের। ঠিক তখনই সাগর ভাইয়ের কান ঘেঁষে সাই সাই করে কয়েকটি বুলেট অতিক্রম করে যায় এবং সামনে থাকা 4-5 জন ছেলের মাথা ফুটো করে বেরিয়ে যায়। M16A4 রাইফেল, যাকে বাংলাদেশ আর্মি ভয়ঙ্কর মরণাস্ত্রের খেতাব দিয়েছে, আর সেই রাইফেলের কাছে 200-250 মিটার এগিয়ে গিয়ে মাথা ফুটো করা কোনো ব্যাপারই না। ভাই ওদের বাদ দে, আগে বাকি ভাবিরে নিয়ে চল মেডিকেল, পরে কিছু ঘটে যেতে পারে। পাশে দাঁড়িয়ে সাকিব কথাগুলো বলল রাইফেল নামাতে নামাতে। ঘড়িতে সময় রাত 8:20। সাগর ভাইয়ের সাকিব এমার্জেন্সি বিভাগের আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর বাহিরে সুলতান আর ইফতি সহ বাকি সব পোলাপান পাহারা দিচ্ছে। শ্যালো গ্যাং যেহেতু একটা আক্রমণ করছে, সুতরাং দ্বিতীয়বারও করতে পারে, সেই ধারণা তাদের। এইদিকে ডাক্তার এগিয়ে যায় সাগর ভাইয়ের দিকে। ডক্টর, রোগীর কি অবস্থা? ভাই আল্লাহর রহমতে বেঁচে গেছে। যদি ঠিক টাইমে রক্তর ব্যবস্থা না হতো তাহলে অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল। দেখা করতে পারি? চাইলে পারেন। আচ্ছা। কেবিনে ঢুকে সাগর ভাই আর সাকিব। সূচনা এখন কিছুটা সুস্থ আছে। এই যে ম্যাডাম, বলছিলাম না কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। একটু পর বাসায় নিয়ে যাব তোমায়। সাগর একটু কাছে আসো না। সাগর ভাই উঠে গিয়ে সূচনা একদম পাশে বসে এবং হাতটা শক্ত করে ধরে। সূচনা উঠে সাগর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে, এই যেন সাগর ভাই চলে যাবে একবারের জন্য। ছেড়ে যাচ্ছি না এত তাড়াতাড়ি, চিন্তা করো না। তবুও ভয় হয় খুব। আর একটু, আর মাসখানেক, তারপর থেকে এই আমি আর সাগর ভাই না, শুধু সাগর হয়ে থাকবো বাকি জীবন। তবুও ভয় হয় সাগর, তোমার কিছু করলে। ভাবি, 4টা দেশ থেকে ডেথ ওয়ারেন্ট দিয়েও পুলিশ ইন্টারপোল কিছু করতে পারতেছে না এরে। আর কথাকার কোন শ্যালো গ্যাং আর কোবরা গ্যাং আসবে মারতে? খুবই হাস্যকর। কথাগুলো শুনে সূচনা হা হয়ে আছে, কিছু বলবে এমন কিছু খুঁজে পাচ্ছে না সে। সাগর ভাই সবাইকে তো মেরে ফেলেছে, সেখানকার কেউ জীবিত নাই, এমনকি কারো লাশও খুঁজে পাওয়া যায়নি। কোবরা গ্যাং এর ছেলে। বাহ, হায়না তো দেখি একেবারে পুরো দমে খেপে গেছে। সে আগের মতো আবারও লাশ গুম করা শুরু করে দিয়েছে। এখন কি করব ভাই, এই হায়নাকে আটকাবো কিভাবে? আচ্ছা, এ হঠাৎ এমন খেপেছে কেন? ও তো শান্ত হয়ে গেছিল। আসলে ভাই, ওর ভালোবাসার মানুষ মানে সূচনা নামে একটা মেয়েকে মারতে গেছি, তারপর 2বার, দ্বিতীয়বার তো প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছি, তাই। আরে ছাগল, এই ভালোবাসার প্রেম এগুলো আন্ডারওয়ার্ল্ড থেকেও আরো বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর হয়। কেন গেলি নিজের পেছনে বাস সহ বুলেট নিতে? আগাছা কথাকার। নিলয়ের এমন কথা শুনে সেখানে থাকা সবাই চুপ হয়ে যায়। নিলয় দাঁড়িয়ে আছে মুখে সিগারেট নিয়ে, আর কিছু একটা ভেবে ভেবে হেসে যাচ্ছে। রাত তখন 2:45। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে বসে বসে কয়েকজন কথা বলছে ফোনে, আর তাদের দিকে একজন ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। গায়ে একটা হুডি আর মুখে হায়নার মাস্ক। তার হাতে একটা চিকন ব্লেডের খুবই ধারালো তলোয়ার, যেটা সে পিচ ঢালা রাস্তায় আওয়াজ করে করে হিচড়ে নিয়ে যাচ্ছে। লোকগুলোর কানে আওয়াজটা যায়, তারা কিছুটা টের পায় যে আশেপাশে হয়তো সে হায়না আছে, কারণ তার সেই পুরনো মরণ দেওয়ার ভঙ্গিমা ঠিক এমনই। মধ্যরাতে একটা তলোয়ার হিচড়ে হিচড়ে টানতে টানতে হাঁটবে। সেখানে সবার বুক ধুকধুক করে ওঠে, শরীর আস্তে আস্তে ঘামতে থাকে। আহাদ ভাই, সাগর ভাই তো মনে হয় আশেপাশে। খুবই ভয় পেয়ে কোনো রকমে মুখ থেকে কথাটা বের করলো রাফান, আহাদের খুব কাছের ছোট ভাই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ও কিভাবে জানলো যে আমরা চট্টগ্রামে এসেছি? হেই, হু ইজ দিস সাগর ভাই? প্লিজ উইথ সাম মিনিটস, আই চেক দিস। ভাইজান নয়, হায়নার মুখে পড়লে বাঁচা অসম্ভব, তার চেয়ে ভালো চলো পালিয়ে যাই এখান থেকে। রাফানের মুখে এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায় আহাদ। আহাদ মূলত চট্টগ্রামে এসেছে রাশিয়ান আর্মির সঙ্গে একটা অস্ত্র ব্যবসার ডিল করতে। সে এসেছে রাত 10টার দিকে। নিলয় আর আহাদ সাগর ভাইয়ের জন্য অস্ত্র মজুত করছে।
তাই রাশিয়া থেকেও আনবে। আহাদ যেই এগোবে অমনি দেখতে পায় তলোয়ার হাতে হুডি মাথায় দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে মাথা বাঁকা করে। রাফান আর আহাদের বুঝতে বাকি নেই যে তাদের জান কবজা করার জন্য সাগর ভাই এসে গেছে। মানুষ কতটা বোকা তা তোরে না দেখলে জানতাম না। তুই যে নিজেই নিজের পিছনে ছুরি মারতে চাইতেছিস, তোর কি ধারণা নেই এই সাগর কতটা হিংস্র? সাগর ভাইয়ের মুখে এমন কথা শুনে আহাদ আর রাফানের ঘাম বের হয়ে যাওয়ার উপক্রম। তাদের আত্মা যেন যে কোনো মুহূর্তে দেহ ছেড়ে দিবে। দুইজনের হৃৎপিণ্ড কাঁপছে জোরে জোরে, ধুক করে আওয়াজ করছে। লেটস এন্ড দ্য গেম, হা হা হা। সকালের নরম রোদে সূচনা বেরিয়েছে। সে গাড়ি নিয়ে যাচ্ছে সাগরের বাসায়। আজ তাকে একটা সারপ্রাইজ দিবে। ভাইয়া সাগর কোথায়? সাকিব মেইন গেটে দাঁড়িয়েছিল। তখন তাকে সূচনা সাগরের ব্যাপারে জিজ্ঞেস করে। ঘুমাচ্ছে ও। আচ্ছা। সূচনা গাড়ি পার্ক করে সাগরের ঘরে যায়। রুমে ঢুকতেই সে রীতিমতো অবাকের চরম পর্যায়ে, কারণ এত গোছানো সুন্দর রুম সূচনা আগে কখনো দেখে নাই। সাগর এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, তখনও তার রুমে যে কেউ একজন আছে সে ব্যাপারে তার কোনো হদিশ নাই। সূচনা সাগরকে ডাক দেয়। মিটমিট করতে করতে সাগর তার চোখ দুটো খোলে, আর চোখ মেলতেই সে ঠাস করে উঠে বসে। কি ব্যাপার, তুমি এখানে? কেন, জামাইয়ের রুমে কি আসা বারণ? না তা নয়, তবে হুট করে একটা সারপ্রাইজ দিব তোমায়, তাই আসলাম। ও তাই? তা শুনি কি সারপ্রাইজ? বলবো, আগে উঠে ফ্রেশ হয়ে নাও, আজকে বাইরে খেতে যাব দুজনে। আচ্ছা। এই বলে সাগর উঠে ফ্রেশ হতে যায়। সূচনা সাগরের রুম থেকে বেরিয়ে বাড়িটা দেখতে থাকে। সে গাড়িতে থাকায় অতটা খেয়াল করেনি বাড়িটাকে। আহাদের লাশ কি এখনো খুঁজে পাস নাই? না ভাই, অনেক খুঁজেছি। ভাই, হাইনাকে খেপানো কি বেশি দরকার ছিল? সেটাই ভাবতেছি। যে অবস্থা শুরু করছে আল্লাহ জানে ভবিষ্যতে কি করে। আমার তো শুধু ভয় আপনাকে নিয়ে, ও আপনাকেও এমনভাবে কিছু করে ফেলবে। তার আগেই তাকে আমি পরে পাঠিয়ে দেব। ভাই, তুমিও ভুল ছিলা, আর ওই বেকুব আহাদও ভুল ছিল। হাইনাকে খেপানো মানে কোনো ছেলে খেলা নয়। এই হাইনা কি খুবলে খাবে তা এখনো ধারণা পর্যন্ত করতে পারছো না। আমি আগামীকাল চলে যাব গ্রামের বাড়িতে। কথাগুলো ভাবতে থাকে শ্যালো গ্যাংয়ের ক্যাডার। সূচনা আবার সাগরের রুমে যায় এবং রুমে ঢুকেই সে হা করে তাকিয়ে থাকে সাগরের দিকে। কি ব্যাপার, এভাবে কি দেখছো? বাবা, কি শরীর তোমার, এক চাপেই তো মরে যাব আমি। হা হা হা। হাতের চাপে যদি মরে যাও তাহলে বাকি চাপ কিভাবে সহ্য করবা? বাকি চাপ বলতে বুঝি নাই। কিছু না, হা হা হা। যা শয়তান। কথাটা বলেই সূচনা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। সাগর আর সূচনা বসে আছে গাড়িতে। তাদের পেছনে আরো দুইটা গাড়ি। গাড়ি গিয়ে দাঁড়ায় পেনিনসুলার সামনে। সূচনা আর সাগর নেমে দাঁড়ায়। তারা হাঁটতে থাকে লিফটের দিকে, গন্তব্য রুফটপ, যেখানে আজকে দুজন ব্রেকফাস্ট করবে। আর সূচনা কি যেন সারপ্রাইজ দিবে সাগরকে। সাগর সূচনাকে বসিয়ে দিয়ে একটু অন্য পাশে যায়। তার একটা কল আসছে। হ্যালো, কে বলতেছেন? পেনিনসুলার আরাম এখন বেরিয়ে যাবে করু। তোমার হবু বউয়ের কাছ থেকে দূরে সে ঠিক কাজ করো নাই, গিয়ে দেখো। সাগর আর কিচ্ছু বলে না। ফোন হাতে নিয়ে এক দৌড়ে সেখানে যায় যেখানে সূচনাকে বসিয়ে দিয়ে আসছিল। সেখানে যেতে সাগর একেবারে স্তব্ধ। সাগরের মাথা তখন আলো ঝালো হওয়া শুরু করে দিয়েছে। কাজটা কি ঠিক হয়েছে? ওনাকে উঠিয়ে এভাবে নিয়ে আসার জন্য কি করতে পারে ধারণা আছে আপনার? মাঝে মাঝে ভাবি, তুই কি আমাদের গ্যাংয়ের ছেলে নাকি ওর গ্যাংয়ের? ভাই, আমি তো আপনার গ্যাং এরই, কিন্তু সাগর ভাইকে সবাই জমের মতো ভয় পায়, সাথে আমিও। দূর বেটা, এত ভাবিস না, কিচ্ছু হবে না। জি ভাই। সূচনাকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। পেনিনসুলা থেকে তাকে 4-5 জন অজ্ঞান করে তুলে নিয়ে আসছে শুধু সাগর ভাইকে ধরবে বলে। সময় তখন দুপুর 12টা। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কন্টেইনার ডিপোতে বসে বসে কেরো উইস্কি খাচ্ছে নিলয়। মাঝে মাঝে 2-1টা বরফের টুকরো দিচ্ছে উইস্কির গ্লাসে। পুরো ডিপো ভর্তি পোলাপান। প্রায় কম করে হলেও
700-800 পোলাপান তো হবেই। সেখানে উপস্থিত আছে কিছু কোরিয়ান আর্মি, সরে আসা কমান্ডার, সাথে রয়েছে বিশাল দেহি কিছু আফ্রিকান ছেলে। সবাই অপেক্ষা করছে সাগর ভাইয়ের আশা। আজকে নিলয় সিদ্ধান্ত নিয়েছে এবং সে সাগর ভাইকে মেরে পুরো বাংলাদেশ দখল করবে, সাথে সমস্ত অবৈধ কাজ পরিচালনা করবে নিলয়। তাই তার ব্যবস্থা করে রেখেছে নিলয়। শ্যালো গ্যাংয়ের প্রতিটা ছেলের হাতে তখন ভারী ভারী মেশিন গান। কিছু ছেলেকে কন্টেইনারের উপরে পাঠিয়ে দিয়েছে স্নাইপার দিয়ে। সবগুলো ছেলের কাছেই M16A4, AK-47, M60 সহ আরো ভারী ভারী মরণাস্ত্র রয়েছে, সব একমাত্র সাগর ভাইয়ের ব্ল্যাক হায়নাকে রুখতে। নিলয় সাগর ভাইয়ের বন্ধু সুলতান আর সাকিবকে খবর পাঠিয়েছে যে তারা সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে আছে। যদি সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড আর তার সাম্রাজ্যকে বাঁচাতে চায় তাহলে সে যেন এখানে আসে। সূচনা কথাটা সাগর ভাইকে জানায়, তাকে সব খুলে বলে। সাগর ভাই কথাগুলো শুনে একটা মুচকি হাসি দেয় এবং প্যাকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কি কি কথা বলে। কথাগুলো শুনে সুলতান আর সাকিব কিছুটা অবাক হয়ে যায়। কিন্তু তুই কিভাবে জানলি যে নিলয় ওকে এখানে কন্ট্রাক্ট দিছে তোকে মারতে? সে নিজেই আমাকে বলছে। এখন কি করবি? পোলাপান রেডি কর, ডিপোতে যাব। যাওয়া কি এভাবে ঠিক হবে? সূচনা ভাবিও আছে সেখানে, ওনার কিছু হয়ে গেলে? চিন্তা করিস না, তুই শুধু শতখানেক ছেলে নিয়ে নে আর 10টা গাড়ি নিবি। আচ্ছা। সুলতান আর সাকিব চলে যায় পোলাপান রেডি করতে। সুলতান ইফতিকে কল করে বলে যে 10টা গাড়ি নিয়ে বাংলোর সামনে এসে দাঁড়াতে। ভাই, নিলয় ভাই। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ ভাই, সাগর ভাই রওনা দিচ্ছে সীতাকুণ্ড, মানে আমাদের ডিপুর উদ্দেশ্যে। সিরিয়াস? হ্যাঁ ভাই, এখন আমাকে কল করে বলল। আসুক, তোরা রেডি থাক। ছেলেটা আর কোনো কথা বলে না, আর এইদিকে নিলয় হাঁটতে থাকে। চেয়ারে গিয়ে বসে বসে ভাবছে, হায়না তো আগে থেকে খেপে আছে, এখন আবার ডিরেক্ট চ্যালেঞ্জ করে হুমকি দিছে, না জানি কি হয়। দুপুরের রোদে রাস্তাঘাট সব খা করার কথা, অথচ আকাশে ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাতাস দিচ্ছে খুন জোরে। ঢাকা চট্টগ্রামের মহাসড়কে প্রচন্ড গতিতে ছুটে চলেছে 12টা গাড়ি, সামনে আর পেছনে 10টা নোহা মাইক্রোবাস আর মাঝখানে 2টা BMW কার। সবগুলো গাড়ির সামনে একটা করে কালো হায়নার মূর্তি বসানো। সড়কে ব্ল্যাক হায়নাকে এইভাবে দেখে বাস, ট্রাক সহ অন্যান্য গাড়ি সব একপাশে সরে যাচ্ছে এবং সেই সুবাদে ব্ল্যাক হায়না প্রচন্ড গতি নিয়ে আসছে। সীতাকুণ্ড এক্সেল কন্টেইনার ডিপোতে 2টা BMW কার ঢুকছে। সেই গাড়ি দুটোর আগে পিছে আর কোনো গাড়ি নেই। গাড়ি দুটি গিয়ে সোজা স্যালো গ্যাংয়ের লিডার যেখানে বসে আছে সেখানে গিয়ে থামে। সামনের গাড়ির সামনের ড্রাইভিং সিটের দরজা খুলে এক পা আগে বের করে দিয়ে বের হয় সুলতান, আর পেছনের দরজা খুলে বের হয়ে আসে সাকিব, এবং পেছনের গাড়িটা থেকে কেউ নামে না। নিলয় সাকিবকে দেখে বলে, কিরে তোরা দুজন শুধু, তোদের গুরু কোথায়? জানিস, তোর মতো বোকা আমি আগে কখনোই দেখি নাই। বনের সিংহ কখনো একা শিকার করতে পারে না হায়নার এলাকায়, কারণ বনের রাজা সিংহও জানে সে বনের রাজা হতে পারে, তবে হায়নার সামনে সে তুচ্ছ মাত্র। তা না হলে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হায়নাকে বলা না হয় সিংহকে বলতো। শোন, তুই এখন সিংহের এলাকায়, শিকার করার চিন্তা রাখ। আগে এটা ভাব তোদের কিভাবে শিকার করা হবে। বোকা চোদা। চুপ কর। কই তোদের হায়না মশাই কই? কেউ কোনো কথা বলে না। আর সাকিব, সুলতান কেউই না, কারণ তখন দ্বিতীয় BMW সামনের দরজা খুলে ইফতি বের হয়ে দাঁড়ায়, আর সাথে সাথে পেছনের দরজা খুলে বেরিয়ে আসে সাগর ভাই। সাগর ভাইকে দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। পেছনে 2-1 তো অস্ত্র ফেলে দিয়ে দৌড় দেয়, আর বাকি সবাই টানা টানা চোখ নিয়ে তাকিয়ে আছে সাগর ভাইয়ের দিকে। ইতিহাসের এক ভয়ঙ্কর মানুষ এই সাগর ভাই। যত বড় ক্ষমতাসীনই হোক না কেন, সাগর ভাইয়ের সামনে কিছুই না। নিলয় সাগর ভাইকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, ঘামতে থাকে শরীর, কথাও বের হচ্ছে না তার মুখ থেকে। কিরে বিড়ালের চাচাতো ভাই, এখন কেন মুখ বন্ধ করে ফেলছিস? এতক্ষণ তো ভালোই ফটর করছো।
প্রাণের মায়া যারা যারা করিস তারা অস্ত্র ফেলে এখান থেকে চলে যা। আর যারা ভাবছিস আমার সাথে দুহাতে নেমে মাঠে খেলবি তারা দাঁড়িয়ে থাক। আমি সাগর আমার নিজের কসম খেয়ে বলছি, তোরা যারা যারা আমার সামনে আসবি এমন মরণ দিব যে মৃত্যু পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে। আর নিলয়, তোরে যে কিভাবে মারবো তা আমি নিজেও জানি না, কিন্তু তোর কাছে আমার এটা ওয়াদা যে তোর মরণ দেখে গোটা বাংলাদেশ দ্বিতীয়বার এই সাগর ভাইয়ের নাম মুখে নিতে 10 বার চিন্তা করবে। সাগর ভাইয়ের মুখে এমন ভয়ঙ্করী কথা শুনে সেখানে সবার বুক ধুকধুক করে ওঠে। নিলয়ের চেহারায় তখন আতঙ্কের তীব্র ছাপ দেখা যাচ্ছে। মনে হয় তার হার্ট এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। এমনকি তার প্রায় 100 খানেক ছেলে বেরিয়ে যায় ডিপো থেকে সাগর ভাইয়ের এমন ভয়ঙ্কর হুমকি শুনে। সাগর ভাই দাঁড়িয়েছিল গাড়ির ডিক্কির সাথে। 2 কদম পিছিয়ে গিয়ে গাড়ির ডিক্কি খোলে এবং এক টানে বের করে নিয়ে আসে একটা ধারালো চিকন ব্লেডের তলোয়ার। সেটা দেখে সবাই আরো বেশি আটকে ওঠে। শিউরে ওঠে নিলয়ের শরীর। নিলয় মুখ খুলতে যাবে এমন সময় সাগর ভাই এক দৌড়ে গিয়ে নিলয়ের 7-8টা ছেলের মাথা দেহ থেকে নামিয়ে দেয়। রক্তে ভেজা তলোয়ার নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাগর ভাই। টুপটুপ করে তাজা রক্তের ফোঁটা মাটিতে পড়ছে তলোয়ার থেকে। হুট করে ঘটে যাওয়ায় সেখানে সবাই প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। এমনকি সুলতান, সাকিব আর ইফতিও কিছুটা শরীর নাড়া দিয়ে দাঁড়ায়। তারা ভাবতেই পারে নাই ক্ষণিকের মধ্যে সাগর ভাই এতটা ভয়াবহ রূপ নিবে। নিলয়ের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়, গা হাত পা কাঁপা শুরু করে দেয় তার। আর এদিকে এমন কাণ্ড দেখে স্যালো গ্যাংয়ের প্রায় 300-400 পোলাপান অস্ত্র ফেলে দৌড়ে পালায় সেখান থেকে। অথচ কেউই বেরোতে পারে না ডিপো থেকে, কারণ ডিপোর গেট তালা মারা। তবুও যে যেভাবে পারছে গেট লাফিয়ে বা অন্য পথ দিয়ে বেরোনোর চেষ্টা করছে। ভাই ভাই, আপনার দুটো পায়ে পড়ি, এই আমি ভাবিকে এনে দিচ্ছি, প্লিজ আমাকে কিছু করিয়েন না ভাই। সূচনা সাগর ভাইকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাগর ভাই সূচনাকে দেখে রাগে আরো ফুঁসতে থাকে। ইফতি, সূচনাকে নিয়ে এখান থেকে বাইরে যা আর গিয়ে অপেক্ষা কর। আচ্ছা। না, আমি যাব না। যাও, আমি কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আসবো তোমার কাছে, তারপর দুজনে বিয়ে করে দূরে কোথাও চলে যাব। সূচনা আর কিছু বলে না। সাগর ভাইয়ের কথা মতো ইফতি সূচনাকে নিয়ে গিয়ে দাঁড়ায় ডিপোর বাইরে, গিয়ে বসে গাড়িতে। বয়েজ অ্যাটাক। সাগর ভাইয়ের এমন ডাক শুনে কন্টেইনারের চারপাশ থেকে প্রায় 100 ছেলে বেরিয়ে অনবরত বুলেট বৃষ্টি ঝরাতে থাকে স্যালো গ্যাংয়ের উপর। হঠাৎ করে হওয়ায় তাল সামলাতে না পেরে একে একে সবগুলো ছেলে লুটিয়ে পড়ছে মাটিতে। নিলয় বাকরুদ্ধ হয়ে গেছে, তবুও সে তার কোরিয়ান আর আফ্রিকান ছেলেগুলোকে ইশারা দেয় গুলি করতে। তারা ইশারা দেখে গুলি করছে এবং ব্ল্যাক হায়নাকে না, স্যালো গ্যাংয়ের ছেলেকে। সেটা দেখে নিলয় আকাশ থেকে পড়ে। কি কিছু বুঝছিস না তাই না? তুই যখন এদের কন্ট্রাক্ট দিয়েছিস তখন এরা আমাকে কল করে বলে, আর বাকিটা আমি আমার মতো করে ওদের বলে দেই। আর এটা জানিস এরাও ব্ল্যাক হায়নার সদস্য। নিলয়ের কিছু বলতে পারে না, তার আগেই সাগর ভাই এক কোপে তার হাত দুটো কেটে ফেলে দেয়। নিলয় গগন বিদারী এক চিৎকার দেয়। সাগর ভাই নিলয়ের গলার মাঝখানে তলোয়ার ঢুকিয়ে দেয়। কোত করে ওঠে নিলয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। আর সাথে সাথে সাগর ভাই নিলয়ের গলার মাঝ বরাবর এক কোপ দেয়। আলাদা হয়ে যায় নিলয়ের মাথা। সাগর ভাই নিলয়ের মাথাটা নিয়ে ঘুরে দাঁড়াতেই ঠাস করে একটা বুলেট এসে লাগে তার শরীরে। হাত থেকে ছিটকে দূরে সরে গিয়ে পড়ে নিলয়ের মাথা। সাগর ভাই চোখ তুলে তাকাতেই আরেকটা গুলি এসে লাগে পেটে। লুটিয়ে পড়ে সাগর ভাই মাটিতে। ভয়াবহ এমন আক্রমণের কারণে স্যালো গ্যাংয়ের অস্তিত্ব একেবারে মিশে যায় মাটির সাথে। একজন মানুষও বাঁচতে পারে না। সবাই সেখানে লাশে পরিণত হয়। সাকিব তখনও সাগর ভাইকে দেখে না। যখনই সে ঘুরে তাকায় তখনই দেখতে পায় ইতিহাসের সেই ভয়ঙ্কর হায়না মাটিতে পড়ে আছে, তার চারপাশে রক্তের মাখামাখি। সাকিব তার শারীরিক শক্তি হারিয়ে ফেলে সেটা দেখে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সেদিকে। ঘন মেঘের আকাশে বৃষ্টি নেমেছে খুব। ঝুম বৃষ্টির পানিতে সেই জায়গায় তখন রক্তের বন্যায় পরিণত হয়েছে। সবার নজর তখন সাগর ভাইয়ের দিকে। সাকিব চারপাশে নজর বুলিয়ে দেখছে আশেপাশে। পুরো ব্ল্যাক হায়না থাকলেও সেইখানে একটা মানুষও নেই। সত্যিই কি মারা গেল ইতিহাসের সেই রাজার? সমাপ্তি ঘটল কি? আন্ডারওয়ার্ল্ডের কিংবদন্তি এই
গডফাদারের। সাগর ওঠো, হামজারে স্কুলে দিয়ে আসতে হবে। আল্লাহ গো, কেউ এই মেয়েটারে বোঝাও, আজকে শুক্রবার। এই যা, ভুলে গেছি, সরি বেবি। যাও ঘুমাবো। এই না, ওঠো, যাও, বাজারে যাও। উফ, শান্তি নাই। এইসব বলতে বলতে সাগর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। রিক্সা একটা নিয়ে গিয়ে নামে লালবাগ কাঁচা বাজারে এবং শাকসবজি তারপর মাছ মাংস কিনতে থাকে। হঠাৎ করে একজনের সাথে ধাক্কা লাগে। সাগর তাকে সরি বলতেই সে ঘুরে তাকায় তার দিকে এবং ছেলেটা সাগরকে দেখতেই চমকে যায় আর বলে ওঠে, সাগর ভাই। সমাপ্ত। পাঠকগণ, মাস্তান দ্য শ্যাম রিটার্নস। কি দিব? গল্প কিন্তু পুরোপুরি শেষ হয় নাই। সাল 2023, 30 এপ্রিল। এসএসসি পরীক্ষা দিতে এসেছি, প্রিপারেশন মোটামুটি। এখন আমি দোতলার বারান্দা থেকে নিচের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ভাবতেছেন কেন হাঁ করে তাকিয়ে আছি? আরে মানুষ হয়ে পরি দেখা ভাগ্যের ব্যাপার না? আমি তো এখন পরি দেখতেছি, হলুদ পরি। বুঝতেই পারতেছি না এটা মানুষ নাকি পরি। আমার চোখের পলক পড়ছে না, আমি শুধু তাকেই দেখতেছি। হলুদ ড্রেসে মেয়েটাকে একদম হলুদ পরির মতো লাগতেছে। হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হলো। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটা অবাক হয়ে গেল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে, মনে হয় বলতেছে যে, এই যে মিস্টার, কি দেখেন? পরি দেখি, পরি। দাঁড়ান, আসতেছি, আপনার মজা দেখাবো। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল। এ কি, মেয়েটা দেখতেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। খাইছে আমারে, মনে হয় মজা দেখাতে আসতেছে। এই সুযোগ, বাবা রবিউল, পালা এখান থেকে। দৌড়ে গিয়ে নিজের সিটে চুপ করে বসে থাকলাম। কি ভদ্র, আমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছি না, এমন ভাব করে বসে আছি যেন আমার থেকে ভদ্র আর কেউ নেই। হঠাৎ মনে হলো আমার পাশে কোনো এক মেয়ে বসলো। আমি তো দেখছি না, আমার মাথা নিচ দিকে। একটু আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটার গায়ে হলুদ ড্রেস। আল্লাহ বাঁচাও আমারে, এটা দেখে ওই মেয়েটা। কি করি এখন? চুপচাপ নিচের দিকে মাথা করে বসে আছি। মনে হয় আজকে মেয়েটা আমার 12টা বাজাবে। বাহ, এখন তো দেখতেছি খুব ভদ্র হয়ে বসে আছেন। জি, আমাকে কিছু বলতেছেন? না, একটা অভদ্র ছেলেকে বলতেছি। ও আচ্ছা। নাম কি? কি হলো? আমাকে বলছেন? জি, আপনাকেই বলতেছি। কিন্তু আমি তো অভদ্র না। সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে কি? আমার দিকে হা করে তাকিয়েছিলেন কেন? এই সেরেছের এখন কি বলবো, ধরা পড়ে গেছি। কি হলো বলুন? আপনার দিকে তাকাইনি তো, আপনার পাশে একটা ছেলেকে দেখছিলাম। ছেলেকে দেখার কি আছে? একটা কারণ আছে, বললে বিশ্বাস করবেন না। কি কারণ? আরে ছেলেটা দেখতে হুবহু আমার মতো, তাই হা করে ভাবতেছিলাম আমার কি যমজ ভাই ছিল নাকি। মনে হয় মেলায় গিয়ে হারিয়ে গেছিল। আপনি তো মহা ফাজিল। এখানে ফাজিলের কি দেখলেন? কোথায় আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিবেন তা না করে উল্টো আমার উপর চোটপাট করছেন। আচ্ছা, হারামি তো আপনি। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে? মিথ্যা সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে। শুনিয়েছি, বেশ করেছি। আপনি আর আমার সাথে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার সাথে কথা বলতে। চুপ, অভদ্র। চুপ টু। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমতে সবই কমন পড়ছে, কিন্তু এ কি, কিছুই তো মনে করতে পারছি না। সব দোষ এই মেয়েটার, ওর জন্যই সব ভুলে গেছি। কিন্তু এখন কি করব? এদিকে ওই মেয়ে দেখছি ঠিক মতো সব লিখে যাচ্ছে। হ্যালো, আমরা কি বন্ধু হতে পারি? না, পারি না। প্লিজ এরকম করবেন না। পরীক্ষার তো হলে স্টুডেন্টই স্টুডেন্টকে দেখবে, তাই না? কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন। থ্যাংক ইউ। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। দোস্ত, এক্সাম কেমন দিলি? আর বলিস না দোস্ত, 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি। কমন পড়েছে, বাট সাইড কমন দিয়ে লিখতে হলো। মেয়ে নাকি ছেলে? ওই যে ওই মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর মেয়ে! আমি তো এখনই ওই মেয়ের উপর ক্র্যাশ খামু। শালা, আমি 3 ঘন্টা আগে খাইছি। কিছু বলতে পারছস? খালি ঝগড়া করেছি। আচ্ছা, মেয়েটারে ফটাই ফেল। পড়বে তো? চেষ্টা কর। আচ্ছা তুই দাঁড়া, আমি মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর আমি মেয়েটার কাছে এসে বললাম,
এই যে আপনার নাম কি? পড়ি। আপনার? জিন। হি হি হি। আস্তে হাসছেন, মুখে মাছি ঢুকে চাপে। আচ্ছা, আমরা একই ক্লাসে তো পড়ি, তাহলে আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা ভাই, পরের এক্সামে আবার দেখা হবে। নামটা বলে যাও। রবিউল। বাসায় চলে আসলাম। সব সময় শুধু পরীর কথা ভাবতেছি। এত সুন্দর কেন? ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে, রাত কাটে, লেখাপড়া লাঠি উঠেছে, পড়াশোনা তো কিছুই হলো না। পরের দিন পরীক্ষা দিতে আমরা চলে গেলাম, আবার ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে। এই ছাড়ো তো। কি করো? দেখতেছিস না পরীকে দেখতেছি। কিন্তু পড়ি তো এখানে। এখানে মানে কোথায়? এ কি পরী, তুমি এখানে? এখানে। আচ্ছা ভিতরে চলো। চলো। আজকেও পরীর দেখে দেখে সব লিখেছি। এভাবেই ওর সাথে দেখা হতো, কথা হতো, এভাবেই দিন যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম 9ই মে পরীকে প্রপোজ করব, কিন্তু হলো না। সাহস পেলাম না। ওর কথা চিন্তা করতে করতে লেখাপড়া তো কিছুই হয় না। ভাবলাম শেষ পরীক্ষার দিনে যেভাবেই হোক পরীকে মনের কথাটা বলবো। এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মুহূর্ত চলে আসলো। আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সহায় না। আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেল। আমার আর বলা হলো না। পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট পেলাম, কলেজে ভর্তি হলাম। আজকে প্রথম ক্লাস করলাম, ভালোই লাগলো। হঠাৎ হলদে পরীকে দেখতে পেলাম। তার মানে পরীও এখানে ভর্তি হয়েছে। চান্স পেয়েছি, হাতছাড়া করা যাবে না। আমি ডাক দিলাম, হলুদ পরী, আমাকে চিনতে পেরেছো? না তো, কে আপনি? এই মাইয়াটা কয় কি? আরে আমি রবিউল, ওই যে পরীক্ষার হলে তুমি আমার সব দেখে লিখেছিলা। ও, এবার চিনতে পারছি। আর কি বললা তুমি? আমি তোমার দেখে লিখেছি নাকি তুমি আমার দেখে লিখেছ? ওই একই কথা। পরী, একটা কথা বলি। বলো। আমাকে তোমার জিন বানাবা? মানে? আই লাভ ইউ। হি হি হি। এটা কি হলো? কিছু হয় নাই, এখন হবে। কি হবে? দাঁড়া, আমার জিনকে ফোন দিতেছি। ও কে জানিস? কে? পুলিশ। ওরে বাবা রে। হ্যালো জিন। ধাত্তেরি, সাগর তুমি কোথায়? রবিউল তুই পালা, বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি। চাচা, আপন প্রাণ বাঁচা, দে দৌড়। এই লজ্জা কোথায় রাখবো বলেন? কলেজের প্রথম দিনে জিনের থুক্কু, পুলিশের দৌড়ানি খাওয়া লাগবো। কেমনটা লাগে? কয়দিনের কলেজে আসা যাবে না। ভাবতেছি খালার বাসায় চলে যাব। এই যা, আপনাদের তো বলে দিলাম, আপনারা আবার জিনকে বইলেন না যে আমি খালার বাসায় যাবো। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিনের হাতে ধরা না পড়ি। কয়েকদিন খালার বাসায় থাকলাম। আজ খালার বাসা থেকে বাড়ি চলে আসলাম। এখনো বাড়ি যাইনি। বাড়ির পাশে একটা চায়ের দোকানে বসে আছি, এখনো বাড়িতে যাইনি। তখন দেখি রাহাত আসছে। কিরে শালা, এই কয়দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? খালার বাসায় গিয়েছিলাম। অতঃপর দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আমাদের বাসার সামনে একটা ছেলে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতে হবে, তার কাছে গেলাম। কি চাই এখানে? কিছু না ভাই। তাহলে এখানে ঘুরঘুর করো কেন? না ভাই, এমনি। এমনি মানে ওই মতলব কি? না ভাই, একটা কাজ এসেছিলাম। কি কাজ? কাজটা প্রাইভেট। আচ্ছা, আর যেন ওই বাড়ির সামনে ঘুরঘুর করতে না দেখি। আচ্ছা। ছেলেটা চলে গেল। আমি বাসার কলিং বেল বাজালাম। আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। কি রে, কখন আসলি? এই তো এক্ষুনি। এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ভালো লাগলো না তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই সময় কলিং বেল বাজছে। দেখ তো কে এলো। ওকে দেখছি। গেটটা খুলে আমি তো থ হয়ে গেলাম। কি দেখছি আমি? এ তো অপসরী। স্বপ্ন দেখছি না তো? আমি তো ক্রাশড। আহ, কি অপরূপা। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটা যে কখন চলে গেছে বলতেই পারবো না। আম্মুর ডাকে আমার ঘোর কাটলো। কে এসেছিল? অপসরী? কি? না মানে একটা মেয়ে।
কোথায় গেল? আরে তাই তো, কোথায় গেল? মেয়েটা তো আমার সামনেই ছিল, স্বপ্ন দেখলাম না তো। এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। আম্মু এসে বলল, যা তো, এটা উপরে দিয়ে আয়। উপরে দিয়ে আসবো মানে? উপরতলা ভাড়া দিয়েছি। ও আচ্ছা, দাও। উপরে গিয়ে দরজায় নক করলাম। দরজা খুলে দিল একটা মেয়ে। আরে, এটা তো অপসরই। তার মানে তখন মেয়েটা উপরে এসেছিল আর আমি বুঝতেই পারিনি। মেয়েটাকে দেখতে সেই লাগছিল। আমি তো আবারও ক্রাশ খাইমো না। এমনি একবার ক্রাশ খাইছি, বারবার খেলে আবার পেট খারাপ করবে, তাই না পাঠক পাঠিকাগণ? হ্যালো, আমি রবিউল। আমি রিয়া। কি চাই? আমার কিছুই চাই না। আপনাদের মনে হয় এটা চাই? আম্মু এদিকে আসো তো, আন্টি কি যেন পাঠিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমি রবিউল। ও আচ্ছা, বাবা ভিতরে এসো। ভিতরে গিয়ে তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। জানতে পারলাম মেয়েটা আমার 1 বছরের সিনিয়র। শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমাদের কলেজেই নাকি পড়ে। আন্টি বলল কাল থেকে রিয়াকে সাথে নিয়ে কলেজে যেতে। মেয়েটা মিশুক টাইপের। কিছুক্ষণের মধ্যে ওর সাথে অনেক ফ্রি হয়ে গেলাম। আন্টি, এখন আমি আসি। খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো বলে চলে আসলাম বাসায়। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন সকালে, আন্টি রবিউল কোথায়? দেখ গিয়ে ঘুম বাবুর, এখনো ঘুমই শেষ হয়নি। কি, এখনো ঘুমাচ্ছে? তাহলে কলেজে যাবে কখন? কি জানি। রিয়া এসে আমাকে ডাকতে লাগলো, রবিউল, আয় রবিউল। যাও তো আম্মু, তোমার বৌমা আমাকে কিস করতে আসতেছে, এখন বিরক্ত করো না। তাই? এই সময় বৃষ্টি হলে কেমন হবে? তাহলে খুব রোমান্টিক মুহূর্ত হবে এটা। আকাশের দিকে তাকিয়ে দেখ, বৃষ্টি আসবে মনে হয়। আরে তাই তো, এখনই তো বৃষ্টি আসবে মনে হয়। বলতে বলতে আমার শরীরে 1 বালতি জল এসে পড়লো। আমি লাফ দিয়ে উঠে বসলাম। খুব রোমান্টিক, তাই না? তুমি এখানে? হুম। এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। ঠিক কি ভুল সেটা পরে হবে। তোমার হাতে 5 মিনিট সময়, রেডি হও, কলেজে যাব। তা না হলে তোমার খবর আছে। তাড়াহুড়ো করে রেডি হলাম, 10 মিনিট লাগলো। দেরি হয়েছে এর জন্য আজকে নাকি তাকে ফুচকা খাওয়াতে হবে। অনেকদিন পর আজকে কলেজে যাচ্ছি। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। রিয়া ওর ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে গিয়ে দেখি রাহাত বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। কি রে, তুই কলেজে আসতে পারলি? কেন, আমি কলেজে আসতে পারি না নাকি? ঠিক তা না, তুই তো একদিন এসে 10 দিন আসস না। তোরে কইছে, আমি তো এইমাত্র 6 দিন পরে আসলাম। 6 দিন তোর কাছে মাত্র হলো? তারপর আমি আর রাহাত কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার আসলো আর ক্লাস নিতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করলাম। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। আম্মুর ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু খাওয়ার জন্য ডাকলো। খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছি, কিন্তু ভালো লাগছে না। তাই ভাবলাম ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে। হঠাৎ পেছনে কারো আওয়াজ শুনতে পেলাম। দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া এসে আমার পাশে দাঁড়ালো। কি ব্যাপার, রাতে ছাদে কেন? এমনি ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতা। তো প্রেম করো কয়টা? আই এম ইনোসেন্ট বয়, আমি প্রেম টেম করি না। আইসে আমার ইনোসেন্ট বয়। তুমি কেমন ভদ্র তা জানা হয়ে গেছে একদিনেই। শয়তান একটা। না, আমি শয়তান না তো। তো মই শয়তানের হাড্ডি, হি হি হি। তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দিন চলতে থাকলে একদিনে রিয়ার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন সকালে ঘুমিয়ে আসি, তখন রিয়া এসে জোর করে তুলে দিল। ফ্রেশ হয়ে নিচে আসতে বলল কলেজে যাবে, কিন্তু আমার আজ কলেজে যাওয়ার কোনো মুড নাই। তবু ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কিছুক্ষণ যাওয়ার পর রিয়াকে বললাম, চলো আজ কোথাও ঘুরে আসি। কোথায়? চলো আজকে পার্কে যাই। সত্যি? চলো। মনে মনে স্থির করলাম আজকে আর কলেজে যাব না। অনেক ঘোরাঘুরি করলাম। মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে, না হলে আমার হাত ধরে ঘুরবে কেন? একসাথে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। এইবার মনে হয় সিনিয়রের সাথে প্রেমটা হয়েই যাবে। সুন্দর মেয়েরা বেশি দিন ওয়েট করে না। ভাবছি এখনই প্রপোজ করে ফেলবো। যেই ভাবা সেই কাজ। আর আপনারা তো জানেন আমি একটা বেহায়া ছেলে।
রিয়া, একটা কথা বলি। বলো। আমাকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিবা? আচ্ছা দেখি। আর একটা কথা বলি। বলো। সিনিয়র মেয়ের সাথে কি জুনিয়র ছেলের প্রেম হয়? হতেই পারে। তাহলে আমাদেরটাও হবে। আচ্ছা কি বলতে চাইছো ভালো করে বলো। আমাকে তোমার জুনিয়র বর বানাবা? না, আমার সিনিয়র বর আছে। কি? হুম। আমার টাকা ফেরত দে। কিসের টাকা? হারামি, তোর সিনিয়র বর আছে, তার কাছ থেকে ফুচকা আইসক্রিম খেতে পারিস না? হারামজাদা টাকা ফেরত নিবি, তাহলে খাওয়াইছস কেন? আমি কি জানি যে তুই ফাঁকা নাই? এখন আমার টাকা ফেরত দে। দিব না। কি করবি তুই? আচ্ছা, একটা কাজ করতে হবে, তাহলে টাকাটা নিব না। কি কাজ? আমার এক গালে পাপ্পি দিলে ফুচকার টাকা মাফ, আরেক গালে দিলে আইসক্রিমের টাকা মাফ, আর না হলে আমাকে জড়িয়ে ধরো, তাহলে সব মাফ। হারামজাদা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই পায়ের জুতা খুললো। এটা কি করতেছো? তোর গালে কিস করব, দাঁড়া। তোমার কিস করতে কষ্ট হবে, তুমি দাঁড়াও, আমি করতেছি। কি বললি হারামি? ভাবছিলাম তুই অপসরি, তুই তো একটা ডাইনি বড়ি। কুত্তা, লুচ্চা, হারামজাদা। বলেই জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিল। পুরো 1 ঘন্টা আমার দৌড়ানি দিছে। বাসায় এসে ভাবতেছি শালি আর জীবনও প্রেম করব না, সব মাইয়া এক। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে পকেট থেকে টাকা খসাবে, তারপর বলবে তার বিএফ আছে। আমার টাকা আমি ফেরত নিয়ে ছাড়মো, বাপের পকেট থেকে চুরি করা টাকা আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়মো। হারামজাদি, তোরে ভাবছিলাম তুই একটা অপসরি, এখন দেখছি তুই একটা কুটনি বুড়ি। ওর পিছে আর আমি ঘুরবো না। কালকে কলেজে যাবো, দেখি সেখানে একটাকে পটাতে পারি নাকি। আর এই যে আপনাদের বলছি, আপনারা মনে হয় আমার জন্য দোয়া করেন না, করলে তো এতদিনে একজনের পেয়ে যেতাম। আজকে আমার জন্য দিল খুশ দোয়া করবেন, যাতে আর কেউ এভাবে জুতা নিয়ে দৌড়ানি দিতে না পারে। পরের দিন রিয়া একাই কলেজে যাচ্ছে, তখন রিয়ার আম্মু ওকে বলল, ইরে রিয়া, আজকে একাই যাচ্ছিস? রবিউলকে নিয়ে যাবে না? না, ওই বান্দরের সাথে আমি যাব না। কেন? ও আবার কি করলো? যা করেছে তা বলা যাবে না, আমি এখন যাই। আচ্ছা যা। অতঃপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের দিকে রওনা দিলাম। কেমন জানি লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। যদি ওই জিন আমারে ধরে নিয়ে যায় তাহলে আমার বউয়ের কি হবে? আরে ধ্যাত, আমি তো বিয়েই করিনি। কলেজে পৌঁছে গেলাম, সবাই সবার সাথে কত গল্প করতেছে, আর আমি শালা মাইয়া খুঁজতেছি, একটাও পাচ্ছি না। আরে সাবার, একটা পাইছি, কি সুন্দর। সেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক কথা বলার ব্যবস্থা করতে হবে। ওরে আল্লাহ, সিঁড়ি দিয়ে নামতেছে, এটাই সুযোগ। গেলাম, কাছে দিলাম ধাক্কা। মেয়েটা কেমন জানি রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। যাক, এখন একটু ভাব নিতে হবে। আরে আছে আছে। কি আছে? ওই যে এখন বলবেন বাড়িতে মা বোন আছে নাকি, তাই বললাম আছে, বাট বোনও নাই বউও নাই। ওপরের ফ্লোর একটা মেয়ে থাকে, ওরে আপু বলি। উফ, ওই আপনি রেডিওর মতো বকবক শুরু করলেন কেন? আপনি কি চোখে দেখেন না? দেখি তো। তাহলে ধাক্কা মারলেন কেন? দেখছিলাম তাই খেয়াল করিনি। কি দেখছিলেন? চাঁদের পরি। দিনের বেলায় চাঁদের পরি কোথায় পেলে? এই তো আমার সামনে। তুমি এত সুন্দর কেন? আমি তো দেখেই ক্রাশড। এই, আপনার কি লজ্জা শরম কিছুই নাই? প্রেম করতে হলে ওটা থাকতে নেই। সরেন তো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, তবে নামটা বলে যাও। একটা হাসি দিয়ে বলল, মেঘা। কি সুন্দর হাসি। আমি তো আবার ক্রাশড। এবার মনে হয় প্রেমটা হয়ে যাবে। এই মেয়ের পিছনে এখন আঠার মতো লেগে থাকতে হবে, তাহলেই হবে। ক্লাস পুরো ভর্তি, তাই দাঁড়িয়ে আছি। স্যার দাঁড়িয়ে থাকতে দেখে একটা বেঞ্চে বসতে বললেন, মেয়ের পাশে। পাশে তাকিয়ে দেখি মেঘা। হাই মেঘা। আল্লাহ রে, আপনি এখানেও হাজির? জি, আপনার টানে এখানেও চলে আসলাম। কি চান আপনি? ভালোবাসা। দেখেন, আমাদের বাসা আব্বুর আছে, তার সাথে যোগাযোগ করে। আরে আমি লাভের কথা বলেছি। সেটাও আমি জানি না। আল্লাহ রে, কার পাল্লায় পড়লাম আমি। ও আল্লাহ, উপর থেকে দড়ি নাইমা দাও, আমি উইঠা যাবো। তোমার নাম্বার দাও তো। কেন? আমরা তো বন্ধু, তাই না? আচ্ছা ঠিক আছে, দাও। 018। থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, এবার মন দিয়ে ক্লাস করেন। আহ, কত খুশি খুশি লাগতেছে। শেষ পর্যন্ত একটা পরি পাইলাম, চাঁদের পরি।
তারপর সবগুলো ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ একজনকে দেখলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেলাম। বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে গেম খেলছি। সন্ধ্যার দিকে ছাদে গেলাম, গিয়ে দেখি ওই ডাইনি রিয়া দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম একটু মজা করা যাক। হাই শাকচুন্নি। কি বললি? শাকচুন্নি? শালা আমাকে দেখে কি তোর শাকচুন্নি মনে হয়? শুধু শাকচুন্নি না তো, তুই পেতনি। কুত্তার বাচ্চা, তুই এখান থেকে যাবি? যাচ্ছি যাচ্ছি, তার আগে আমার টাকাটা দাও ফকিন্নি। দাঁড়া, তুই টাকা দিচ্ছি। বলে আমাকে মারতে আসতে লাগলো। আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। কি রে, এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? আর বলিও না, এক শাকচুন্নি ধাওয়া করেছিল, একটুর জন্য বেঁচে গেছি। তুই শাকচুন্নি কোথায় পেলি? ওই তো রিয়া মাঝে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আন্টি। আমি পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। এই মাইয়া আবার এনে কে? আমার নামে বিচার দিব নাকি? না, এখন বাড়িতে থাকা যাবে না। আম্মু, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। বলেই বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে চাচার দোকানে বসলাম। একা একা ভালো লাগে না, তাই রাহাতকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর রাহাত আসলো। কিরে, কি অবস্থা? আসি কোনো রকম। কেন? জীবনটা বেদনাময় হয়ে গেছে। শালা একটা মাইয়াকেও পটাতে পারি না। শালা তুই হাসোস? তো কি করবো, কানবো নাকি? না, তোর কাঁদতে হবে না। চল, কয়েকদিন ধরে নদীর পাড়ে যাওয়া হয় না, চল একটু ঘুরে আসি। চল। তারপর নদীর পাড়ে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, তাই ওকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে আছি। তখন মেঘার কথা মনে হলো, তাই ওকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো। হ্যালো, কে? তোমার জামাই। কে রে তুই? খাইছে আমারে তুই তোকারি শুরু করছে। আমি রবিউল। এত রাতে কি চাই? একটু কথা বলতে চাই। তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। লাভ ইউ টু, বাই। বলে ফোনটা কেটে দিল। কি শুনলাম আমি? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সারা রাত আর ঘুম হলো না। পরদিন সবার আগে কলেজে গেলাম, কেউ আসে নাই। ওয়েট করতেছি তার জন্য, কখন যে আসবে কে জানে। সময় কাটতে চায় না। অনেকক্ষণ পর চাঁদের পরই দেখা পেলাম। মেঘা, ওই মেঘা। কি? কাল রাতে কি বলেছিলে একটু আবার বলো তো। কেন, কি হয়েছে? ওটা তো আমি সবাইকে বলি। কিছু না, আচ্ছা চলো। তারপর থেকে মেঘা যেখানে যেত আমাকে নিয়ে যেত। আস্তে আস্তে বিষয়টা আমার কাছে পেইন লাগলো। ফুচকা খেলো, টাকা কে দিবে? আমি আইসক্রিম খেলো, টাকা কে দিবে? আমি। সবকিছু টাকা আমাকে দিতে হয়। মেঘা আমার সাথে খুব মিষ্টি করে কথা বলে, বাবু, ওগো এগুলো বলে ডাকে। আর এটা শুনে আমি তো ফিদা। কিন্তু এদিকে আমার পকেট মরুর মাঠ হয়ে যাচ্ছে। ঠিক করলাম তার কাছে থেকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। কালকে ফাইনাল প্রপোজ করব। পরদিন কলেজে গেলাম, মেঘাও আসলো। আমি মেঘার কাছে গেলাম, একটা ফুল সামনে বাড়িয়ে চোখ বন্ধ করে বললাম, আই লাভ ইউ। চোখটা খুলে দেখি ওমা, এ তো অন্য একটা মেয়ে। মেঘা কই? কি লজ্জা, কি লজ্জা। হারামজাদা, আমাকে চিনিস না জানিস না প্রপোজ করলি? তোর তো সাহস কম না। আপু, আপনাকে বলিনি। আবার কথা বলিস? ওই, তোরা একটু এদিকে আয় তো। আপু, ওদের ডাকতে থাকেন, আমি নাই। বলেই দিলাম দৌড়। কি থেকে কি হয়ে গেল আল্লাহই ভালো জানে, কপালে কি আছে। কি করা যায়? অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। একটা কাগজে সুন্দর করে আই লাভ ইউ লিখে একটা জাহাজ বানিয়ে মেঘার দিকে উড়ে দিলাম। এই রে, সর্বনাশ করেছে। এ কার কাছে পড়লো? মেয়েটা কাগজটা নিয়ে লেখাটা দেখে আমার দিকে আসছে। আমার তো অবস্থা খারাপ। এখন কি করি? এটা কি? এটা আই লাভ ইউ। কি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলেই মেয়েটা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেল। এখন আমার কি হবে? একটু পর আমাকে ডাকা হলো। তারপর উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল। আমার খুব কান্না করতে ইচ্ছে করতেছে, কাঁদতেও পারতেছি না। আল্লাহ রে, আমি কারে কি ভাবছিলাম চাঁদের পরি, বাট এখন দেখতেছি ফাদের পরি। কি যে করি? এবার ওকে ডেকে সামনে বসিয়ে প্রপোজ করব। এই মেয়েকা, শোনো। বলো গো। চলো ফুচকা খেতে যাই। চলো। মেঘা, তোমাকে একটা কথা বলবো। বলো বাবু। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এটা কি বলতেছো বাবু?
সত্যি বলতেছি। কিন্তু বাবু আমার তো হাজবেন্ড আছে। কি তোর জামাই আছে তাহলে এতক্ষণ বাবু কি গো ও গো করতেছিলি কেন? এভাবে কথা বলতেছো কেন? সেদিন লাভ ইউ টু বলেছিলি কেন? আমি তো সব ফ্রেন্ডদেরই বলি। হারামজাদি, তোর বিয়ে হয়েছে তারপরেও আমার সাথে এভাবে দেই দেই করে ঘুরে বেড়াস কেন? আজ থেকে আমার সাথে আর কথা বলবি না। আচ্ছা, ফুচকা খাওয়াতে ডেকে আনলা, সেটা খাওয়াও। ওরে হারামি রে, এবার বুঝছি কেন আমার সাথে এত লুতুপুতু করেছিস। শোন, এতদিন তোকে যা খাওয়াইছি হিসাব করে সব টাকা নিয়ে আসবি। ছোট লোক খাওয়াইছিস ফেরত নেওয়ার জন্য? আর এখন যা, আর তোরে খাওয়াতে পারবো না। কত বড় হারামি, স্বামী থাকতেও কেমন লুতুপুতু করে। হারামজাদি, তোর স্বামী তোরে প্রতিদিন পিটাই বদুয়া করি। অনেক হইছে, আর না, আর প্রেম করব না। আজকে থেকে আমি ভদ্র ছেলে। ভদ্র ছেলেরা প্রেম করে না, তাই আমি করব না। দোয়া কইরেন আর যাতে প্রেমে না পড়ি। আজ থেকে আমি খুব ভদ্র ছেলে, আর মেয়েদের দিকে তাকাবো না। মেয়েরা সব এক একটা ফহিননি। এখন থেকে পড়ালেখায় মন দিব। কালকে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করছি। আজকে কলেজে যেতে হবে। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। গিয়ে চুপচাপ বসে আছি। ফাদের পরির সাথে দেখা হয়েছিল। ও কথা বলতে চেয়েছিল, বাট আমি বলিনি। আবার যদি কোনো ফাদে পড়ি, তাই কত ভালো আমি, তাই না? চুপচাপ বসে পড়তেছি, এমন সময় কে যেন পাশে এসে বসলো। যে বসে বসুক, আমি তাকাবো না। এই যে মিস্টার, এত ভদ্র হলেন কবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বলেই তার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো হলুদ পরি। আল্লাহ রে, আজকে মনে হয় আমাকে ওই জিন থুক্কু পুলিশের হাতে ধরাইয়া দিবে। ভালো আছেন আপু? ওই কে তোর আপু? কে আবার? আপনি আমার আপু? থাপ্পড় খাবি? না আপু, আপনার জিনের খবর কি? তোমার মতো ভীতু ছেলে আমি জীবনেও দেখিনি। কেন আপু? আর একবার যদি আপু বলিস তাহলে তোর থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাইয়া দিব। তাহলে কি বলবো? কেন, তুমি আমার নাম জানো না? জানি তো। তাহলে সেই নামে ডাকবা। পরি, তোমার জিন কেমন আছে? আরে জিনটিন কিছু নেই, সেদিন মজা করেছি। হারামজাদিটা সেদিন মজা করছে, আর আমার জীবন তামা তামা হয়ে গেছে। আচ্ছা তুমি এখন যাও, আমি পড়বো। কি? তোর পড়া বের করতেছি, দাঁড়া। বলে বইটা কেড়ে নিল। আল্লাহ রে, আমার কেউ ভালো হতেও দিবে না। বই নিলে কেন? তোমার সাথে প্রেম করব। আমি করব না, আমি এখন গুড বয়। তুই প্রেম করবি না, তোর বাপ প্রেম করবে। আমি বাসার ঠিকানা দিয়ে দিলাম। এটা কি? আমার বাসার ঠিকানা। আমি কি করব? আমার বাবা থাকে ওখানে, যাও প্রেম করো গা। বান্দর, তুই কোনোদিনই মানুষ হবি না। আমি বান্দর না। তুই একটা পাক্কা বান্দর। কেমনে? আমার তো লেজ নাই। তুই লেজ ছাড়া বান্দর। আচ্ছা। কি আচ্ছা? আমি বান্দর। এখন তোকে মানুষ হতে হবে। হমু না। আমি তোরে মানুষ করেই ছাড়। এখন যাও তো। না, যাবো না। তাহলে চুপ করে থাকো। তাহলে ভালোবাসি বলো। না। আই লাভ ইউ রবিউল। কেমন জানি পুরনো প্রেম জেগে উঠতেছে, আবার ভালোবাসতে মন চাচ্ছে। ইস, আমারে আর ভালো হতে দিল না। আমার সময় লাগবে। কিসের সময় লাগবে? এক্ষুনি লাভ ইউ বল, না হলে কিন্তু জিন ধ্যাত পুলিশ ডাকুম। কি ডিয়ারিং রে বাবা, একবার অনেক দৌড় করাইছে, আবার দৌড় করে দিচ্ছে আমার নাই, তাই কি আর করা, ওর কথা মতো চলতে হবে। লাভ ইউ টু পড়ি। কি সত্যি? বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো হ্যাং হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না কি করব। সবাই কেমন জানি তাকিয়ে আছে, কি লজ্জা কি লজ্জা। শরমে কারো দিকে তাকাতে পারছি না। পরির হাত থেকে বইটা নিয়ে বইয়ে মুখ গুজলাম। কোনো রকমে একটা ক্লাস করে বাসায় চলে আসলাম, না হলে পরি আমার ইজ্জত ডুবাইয়া দিত। বারবার পরির মুখটা চোখের সামনে ভেসে উঠতেছে, কি মায়াবী চেহারা। আবারও পরির প্রেমে পড়ে গেলাম। রাতে আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো। কি করো গো? কে আপনি আপা? আর একবার যদি আপা বলিস তাহলে আমি তোর বাড়িতে এসে তোর বাপের কাছে সব বলে দেব। বুঝলাম, এটা পড়ি। কি বলবেন? বলবো যে তুই আমাকে প্রেমের নামে আমার সর্বনাশ করেছিস।
এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আছে। এই কথা বললে আমার বাবা আমাকে শেষ করে দিবে। আচ্ছা বলবো না। মনে থাকে যেন। কালকে কলেজে আসবা। যাব। ওকে বাবু, লাভ ইউ। ওকে। কি ওকে? আই লাভ ইউ বল। লাভ ইউ টু বাবুনি। বাই। কি যে খুশি খুশি লাগতেছে। আমি এখন সিঙ্গেল না, আমি এখন ডাবল। ভাবতেই লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছে করতেছে। কাল থেকে চুটিয়ে প্রেম করব, পড়াশোনা আবার ইস্তফা দিলাম। পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি পরি আমার আগে এসেছে। হাই সোনা। হাই তামা। কি বললা? হারে কিছু না। এরকম কথা বলতেছি, একটু পর ক্লাসে গেলাম, দুজনে এক জায়গাতে বসলাম, ক্লাস করলাম, অনেক কথা বললাম। ক্লাস শেষে ফুচকা খেতে গেলাম। গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ওর সাথে ফুচকা খাচ্ছি, এমন সময় কে যেন কলার ধরে টানছে, টেনে নিয়ে অন্যত্র চলে গেল। মুখের দিকে তাকিয়ে দেখি রিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কি হলো, এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? ওই মেয়েটা কে? পরি। তোমার সাথে সম্পর্ক কি? গার্লফ্রেন্ড। কি? তাইলে আমি কে? তুমি বড় আপু। থাপ্পড় খাবি। সেদিন তুমি তো আমাকে রিজেক্ট করে দিলা। সেদিন তো মজা করেছি। এখন আর কিচ্ছু করার নাই। আচ্ছা, ভালো থেকো। বলেই রিয়া চলে গেল। অন্যদিকে রিয়া আমার কলার ধরে নিয়ে গেছিল, তার জন্য পরি হিংসায় জ্বলছে। মেয়েটা কে? রিয়া উপরে থাকে। উপরে থাকে মানে? আমাদের বাসার উপরতলায় থাকে, আমি আপু বলে ডাকি। সত্যি তো? না হলে কিন্তু তোকে আমি খুন করব। বিধবা হওয়ার এত শখ তোমার? বিধবা হব, তবুও তোকে আমি অন্য কারো হতে দিব না। কি হারামিরে, একবারও বললো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? যদি অন্য কারো হয়ে যায় তাহলে কি হবে রে? তোর কপালে বহুত দুঃখ আছে রে, তুই শুধু আমার আর কারো না। ওকে, তোমার হাত ধরতে পারি? তুমি এত আনরোমান্টিক কেন? আমি বান্দর তাই। একটু রোমান্টিক হতে পারো না? পারি। তাহলে রোমান্টিক হয়ে যাও। আচ্ছা, তোমার ঠোঁট দুটো আমাকে দিবা? একটু রোমান্টিক হতে বলেছি, এত বেশি হতে বলিনি। আমি এর থেকে কম হতে পারবো না। বাই। বাই কেন? তুমি দিবা না তাই। আমি কি না করেছি নাকি? আরে লাইসেন্স দিছে, দিলাম একটা পাপ্পি। বান্দর, এভাবে কেউ রোমান্স করে? আমি তো পাক্কা বান্দর, তাই এইভাবেই করি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। ছেড়ে যাবা না তো? যাব না। পরি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বান্দর, আমি কি কম যাই নাকি? আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে চলছে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এখন রিয়াকে দেখাই যায় না, হঠাৎ দেখা হলেও কথা বলে না, তাই আমি বলি না। তাই একদিন পরির সাথে ঘুরতে গিয়েছিলাম। মেয়েটা আমার বড্ড কেয়ার করে, অনেক ভালোবাসে আমাকে। একসাথে বসে অনেক গল্প করলাম। ঘুরে বাসায় এসে দেখি বাসায় মানুষ ভর্তি। বাসায় এত মানুষ কেন, কিছুই তো বুঝতে পারছি না। ও মা, মাইশা তো এসেছে। কাহিনী তো কিছুই বুঝতেছি না। মাইশা আমার মামাতো বোন, এখানে আর বাড়িতে এত মানুষ, কুস্ত গড়বড় হয়। হারামজাদা মিথ্যাবাদী। ওই, আমি আবার কি মিথ্যা বলেছি? তুই তো বলেছিলি যে তুই আমাকে ভালোবাসিস, আবার মিথ্যে বলছিস? সত্যি। তাহলে অন্য মেয়েকে বিয়ে করছিস কেন? কি বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? থাক, কার ঢং করা লাগবে না। বলে চলে গেল। আমি তো কিছুই বুঝতেছি না। সত্যি কি আজকে আমার বিয়ে? আমি তো পিচ্ছি বাবু। এখন আমার কি হবে? আব্বুর কাছ থেকে শুনে আসি কাহিনী কি। আব্বু, এসব কি? কি সব? এত মানুষ কেন? বিয়ে তাই। কার বিয়ে? আপনার। মানে কি? আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে বিয়ে দিতে চাও কেন? কারণ অনেক, এখন বলা যাবে না। আমি এই বিয়ে করতে পারবো না। রেডি হয়ে আয়, একটু পর তোর গায়ে হলুদ। আম্মু আব্বু কি বলে? তোর আম্মুরে ডেকে লাভ নাই, বিয়ে তোকে করতেই হবে। আব্বু, তাহলে কিন্তু আমি আবার আরেকটা বিয়ে করবো বলে দিলাম। হারামজাদাই কয় কি? সত্যি কইলাম। আচ্ছা করিস। আল্লাহ রে, এখন আমি কি করবো? কেউ তো আমার কথা শুনতেছে না। এটা কেমনে হইল? কাহিনীটা কি জানতে হবে, তার আগে পরিরে খবরটা দিতে হবে। হ্যালো পরি। হ্যাঁ বলো। কালকে আমার বিয়ে।
উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? আরে কি বলো এসব? সত্যি বলছি। এখন কি করব আমি? মানে কি? আমি কিছুই জানি না, বাসায় এসে দেখি সবকিছু ফাইনাল। হারামি, তাইলে এখন আমার কি হবে? চিন্তা করো না, আব্বুকে বলেছি তোমাকেও বিয়ে করব। হারামি, আর ফোন দিবি না আমাকে, তুই থাক তোর বউকে নিয়ে। হ্যালো পরি, হ্যালো। এই যা, ফোনটা কেটে দিল। আল্লাহ, আমার সাথে এটা কি হলো? কার সাথে আমার বিয়ে হচ্ছে আমি তো কিছুই জানি না। কে আমার হবে? আমার বউ? কোন পেতনি আমার কপালে জুটবে কে জানে। আল্লাহ তুমি দেখো, কিন্তু কাহিনীটা কি জানতে হবে। কাকে জিজ্ঞেস করব, কাউকে খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি এই বিয়ে করব না, কালকে পলাইয়া যামু, পরিরে বিয়ে করবো। কিন্তু কেমনে পলামু? বাড়ি ভর্তি লোক, হঠাৎ মাইশের সামনে এসে হাজির। কি রে? বল। কেমনে কি হলো রে? তুই ভালো জানিস। আমি তো কিছুই জানি না। আমিও জানি না, শুনলাম তোর বিয়েতে চলে আসলাম। পুরো গল্পে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো কেমন হয়েছে জানাবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আপনাদের মনের মতো করে লিখতে পারি নাই, তারপরও লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে পাশে থেকে উৎসাহিত করবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।